উৎসবের পরিবেশেই আমরা এখন পৌঁছে গেছি একজনের তল্লাশে, মানে একটা জানার আগ্রহে। আপনারা ইতিমধ্যেই দেখেছেন ড্যানি ডিটেকটিভের ট্রেলার, এবং যার স্রষ্টা অবশ্যই অঞ্জন দত্ত। ছোটবেলা থেকে যখন বড় হয়েছি, মানে আমাদের এই প্রজন্ম যখন বেড়ে উঠতে শুরু করেছে, তখন ফেলুদা, ব্যোমকেশ, কিরিটি রায় আমরা পড়েছি, কখনো কখনো সিনেমার পর্দাতেও দেখেছি। কিন্তু ড্যানি ডিটেকটিভ বা বাঙালি জীবনে ড্যানি ডিটেকটিভের মতো একটা চরিত্র, বা ড্যানি ডিটেকটিভের যে সহযোগী সেক্রেটারি সুব্রত শর্মা, তার যে নতুন করে আবির্ভাব কতটা প্রভাব ফেলবে বাঙালি জীবনে, এই সকল জিজ্ঞাসা নিয়ে আমরা এই মুহূর্তে চলে এসেছি বেনিয়াপুকুরের বাড়িতে, যার বাড়ির অংশীদার অবশ্যই যিনি মালিক আপনারা জানেন, অঞ্জন দত্ত আমাদের সঙ্গে আছেন। অঞ্জনদা, প্রথমেই তাই ইন্ডিপেন্ডেন্ট বেঙ্গলে আপনাকে স্বাগত। এবং এবং আমার সঙ্গে একদম রাইটে, একদম ডান দিকে যিনি বসে আছেন, সুপ্রভাত দা। বলা যায় ড্যানি ডিটেকটিভের হয়তো মেরুদণ্ডটা, সেটা তো আলোচনায় বোঝা যাবে মেরুদণ্ড না কোন অংশটা। তার আগে আমি সুপ্রভাত দাকে একটু স্বাগত জানাই ইন্ডিপেন্ডেন্ট বেঙ্গলে। অঞ্জনদা, আপনাকে দিয়ে আমি শুরু করি। হঠাৎ করে ডিটেকটিভ গল্প, মানে ডিটেকটিভ তো গল্প এর আগেও আপনি করেছেন, এটা তো বাস্তব, কিন্তু 2021 সালে দাঁড়িয়ে হঠাৎ করে একটা নতুন ডিটেকটিভ গল্প পড়ার ঝুঁকি, বলছি কথাটা ঝুঁকি কথাটা ব্যবহার করছি, কেন নিলেন? কেন হঠাৎ করে ইচ্ছা হলো একটা ডিটেকটিভ গল্প করবো? এই প্রবণতাটা কোথা থেকে আপনার এলো? দেখো শিবম, তুমি যদি আমার ক্যারিয়ারটা বা আমার ছবি বানাবার ক্যারিয়ারটা দেখো, বা দর্শক যারা দেখছেন তারা যদি একটু ভাবেন যে আমি প্রথম যখন অভিনয় থেকে ডিরেকশনে এলাম 80 দশকের শেষের দিকে, আমার প্রথম কাজ হচ্ছে একটা সিরিজ, দূরদর্শনের জন্য একটা সিরিজ। এটা হচ্ছে দূরদর্শনের ডায়েরি। এটা একটা ডিটেকটিভ সিরিজ, ডিটেকটিভ ফিকশন, ডিটেকটিভ গল্প। আমি তো অনেক কিছুই করতে পারতাম, আমি তো অনেক গল্পই করতে পারতাম। আমি ডিটেকটিভ গল্পটা করলাম কেন? আমার প্রথম কাজ সেটা, আমার প্রথম ডিরেকশনে আসছি আমি। তার কারণ আমি বহুদিন ধরে ছোটবেলা থেকে এই গোয়েন্দা সাহিত্য বা ডিটেকটিভ ফিকশন করে বড় হয়েছে, এবং সেটা বিভিন্ন দেশে, ব্রিটিশ ডিটেকটিভ ফিকশন, আমেরিকান ডিটেকটিভ ফিকশন এবং বাংলা ডিটেকটিভ ফিকশন, এই তিনটে দেশে ডিটেকটিভ ফিকশনের প্রচন্ড, ফ্রেঞ্চ ডিটেকটিভ ফিকশন আমি ইংরেজি ট্রান্সলেশনে পড়েছি, কারণ ফ্রান্সেও একটা প্রচন্ড চল আছে ডিটেকটিভ ফিকশনের। তো কিন্তু তার ইংরেজি ভার্সন পড়েছি, ফ্রেঞ্চ ভাষায় পড়িনি, কিন্তু অজস্র পড়েছি, এবং অজস্র ডিটেকটিভ ফিকশন আমি সিনেমাতে দেখেছি। তো এটার প্রতি আমার একটা আগ্রহ বলো, প্রেম বলো, ভালোবাসা বলো, এটা দখল বলো, আমার জান। যখন আমি এই রুদ্রসেনের ডায়েরিটা করতে এলাম 1986 বা একটু পরে হয়তো ওরকম সময়, দূরদর্শনের জন্য প্রথমে ছিল 13টা এপিসোড, তারপর আবার বাড়ল। তখন কিন্তু বাংলা টেলিভিশনে, বাংলা সিনেমাতে ডিটেকটিভ ফিকশনের চল খুব একটা কেন একেবারেই ছিল, কেউ করতো না। অথচ কিন্তু আমাদের বাংলা সাহিত্যে অজস্র গোয়েন্দা আছে, গোয়েন্দা গল্প আছে, সেইভাবে তাদের প্রকাশ পায়নি। তারা বিক্ষিপ্ত ভাবে হয়েছে, বিক্ষিপ্ত ভাবে কিছু কিছু মানুষ ডিটেকটিভ গল্প করেছেন, কিন্তু ক্রমাগত ভাবে এই এখন তুমি বলছো চল একটা, সবাই একটা করে ডিটেকটিভ গল্প করেছে। এটা 60-এর দশক ছিল না, 70-এর দশক ছিল না। এবং আমি যখন করতে এলাম, আমার চারপাশে যদি মনে করি সেই সময় 2 বছর আগে বা 2 বছর পরে, সেই রকম ভাবে কোনো একটা ডিটেকটিভ নিয়ে ভাবা হয়নি, কেউ করছিল না, আমি করি, কারণ আমি জানি এটা আমি ভালোবাসি এবং সেটা বুঝি জিনিসটাকে, এই জন্যই করলাম। একমাত্র সত্যজিৎ রায় মাস্টার, উনি মানে 70-এর দশকের শেষের দিকে উনি করেছেন একটা ফ্র্যাঞ্চাইজ, নিজের লেখা একটা গোয়েন্দা গল্পের ফ্র্যাঞ্চাইজ উনি করলেন, তার টেলিভিশনে সিনেমাতেও করেছেন।
একটা নিয়ে কাজ করেছেন, কিন্তু এছাড়া আলাদাভাবে সেরকমভাবে কেউ করছিল না। পরবর্তীকালে আমি আমি গান ভিত্তিক ছবি বা মানুষের শহরের নাগরিক জীবনের ভাঙন, নাগরিক আমার কলকাতা শহর বা আমার চারপাশের জগৎ নিয়ে, মানুষ নিয়ে অন্য ধরনের ছবি করতে এলাম। মানে 2000 সালে যখন শুরু থেকে যখন আমি ফিল্ম বানাতে এলাম, তখন কিন্তু আমি এক ধরনের ছবি করলাম যেটাকে বলা হয় ক্রসওভার সিনেমা। মানে একটা রিজিনাল একটা ভাষার সিনেমা নয়, সেটা একটা ভাষার থেকে আরেকটা ভাষায় চলে যেতে পারে। ক্রসওভার ফিল্ম খুব অ্যালেক্স করলাম, তো বং কানেকশন করলাম। এই ক্রসওভার ফিল্মস করার চল কিন্তু সেরকম ভাবে ছিল না। বহু আগে, তার ওই 80 দশকে ওটা একটা সময় অপর্ণাসনের 36 জন মিলে হয়েছিল। এছাড়া কিন্তু ক্রসওভার সিনেমা যে গুচ্ছের খানিক লোক ক্রসওভার সিনেমা করছে, সেটা করছে না, আমি করলাম। তারপর আমি চলে গেলাম আরো অন্য ধরনের হিউম্যান ড্রামাতে এবং মানুষের ক্রাইসিস নিয়ে গল্প। আমার ছবিতে গান এলো, গান নিয়ে যেটা বলছি, গান নিয়ে অনেকগুলো ছবি করলাম। তখনও কেউ গান নিয়ে অনেকগুলো ছবি করছে। আমি যখন আমি করছি বা রঞ্জনা করছি, তখন আমার চারপাশে প্রচুর লোক গান আছে, তাদের ছবি, গান নিয়ে, গান করে যারা, তাদের নিয়ে ছবি খুব একটা যে করছে তা নয়। 2000 শেষ মাঝামাঝিতে যখন আমি ব্যোমকেশকে নিয়ে এলাম, ব্যোমকেশকে নিয়ে আমি তখন সাকসেসফুল হয়েছি অ্যাজ এ ডিরেক্টর। আমার বেসিক ভালো লাগা গোয়েন্দা গল্প, গোয়েন্দা সাহিত্য। সেই গোয়েন্দা গল্প আবার করতে ইচ্ছে হলো আমার, তো সেটা আমার খুব প্রিয় জিনিস। আমি তখন ব্যোমকেশকে নিয়ে তরদিন্দু বাবু ব্যোমকেশ আমার মনে হয়েছিল, আমার এখনো বিশ্বাস বাংলা সাহিত্যে খুব ইম্পর্টেন্ট একটা ব্যাপার। বা গোয়েন্দা সাহিত্য খুব বড় মাপের গোয়েন্দা গল্প, তাকে ফিরিয়ে আনলাম। আমি গোয়েন্দা গল্প আবার করলাম, কিন্তু আমার ভালো লাগে। কারণ যদি ধরো আমি বলছি প্রেমের রোমান্টিক সিনেমা করতে ভালোবাসে, সেদিন রোমান্টিক ছবি করতে ভীষণ ইচ্ছে করে, সে বারবার ফিরে ফিরে একটা রোমান্টিক ছবি করবে। হয়তো মাঝখানে অন্য কিছু করলো, একটা অন্য ধরনের ছবি করলো, কমেডি করলো, থ্রিলার করলো, আবার ছবি করলো। আমি আবার 2009-তে শুরু করলাম ব্যোমকেশ। আমি যখন শুরু করলাম তখন কেউ খুব একটা কিন্তু গোয়েন্দা গল্প করছে না। আমি ব্যোমকেশ বক্সি করছি, আমার পাশে আরেকজন ফেলুদা করছে, তার পাশে সন্দীপা ফেলুদা করছে। কিন্তু এই একটা করছে, ও একটা ব্যোমকেশ করছে, ও একটা ফেলুদা করছে, ও একটা কথা করছে, এরকম ছিল না। যে কোনো কারণে এই হঠাৎ আমি বলি 2000 শেষের দিকে হঠাৎ করে একটা থ্রিলার করা বা ডিটেকটিভ ফিকশন করার একটা চল তৈরি। সেটার কি কারণ আমি কি জানি, আমি জানি মানে এতগুলো সবাই মিলে ব্যোমকেশ কেন করছে, প্রত্যেকেই কেন ফেলুদা করতে চাইছে, প্রত্যেকেই ডিটেকটিভ গল্প করতে চাইছে কেন। মানে তাহলে কি আমরা ধরে নেবো যে 80-তে ডিটেকটিভ গল্প দেখার মতন আগ্রহ ছিল না লোকেদের, বা ব্যোমকেশ যখন এলো তখন কি আগ্রহ ছিল না? দেখেছ তো সবাই মিলে করছে কেন, সবাই থ্রিলার করছে কেন, এটা একটা প্রশ্ন আমাদের। একটা তার কারণ, সাম্প্রতিক কারণ আমি বলতে পারি, সেটা হচ্ছে ওটিটি প্ল্যাটফর্ম। ওটিটি প্ল্যাটফর্ম যখন এলো, ঠিক স্যাটেলাইট নয়, অর্থাৎ ফ্যামিলি ড্রামা বসে বসে দেখার জিনিস নয়, স্যাটেলাইটের থেকে আলাদা ওটিটি। ওটিটি দৌড়তে যেটা আসবে সেটা হচ্ছে একটা পাল্প সাহিত্য আসবে। পাল্প সাহিত্যের বাংলার ঠিক আমি কি জানি, কিন্তু পাল্প গোয়েন্দা গল্প, পাল্প লিটারেচার। এই পাল্প লিটারেচার বা যেটা তথাকথিত ভাবে উচ্চ মানের সাহিত্য হিসেবে যে সাহিত্যকে ধরা হয় না, সেই সাহিত্যটা আসবে, সেই লেখাগুলো উঠে আসবে। তুমি দেখবে যখন তুমি ট্রেনে উঠছো,
ট্রেনের স্টেশনে সে বই পাওয়া যায়, এসেন্সিয়ালি থ্রিলার, উঠলো পড়লে ট্রেন ছেড়ে গেল, মিলে গল্প শেষ হয়। ট্রেন জার্নিতে লোকে বসে হঠাৎ একটা বঙ্কিমচন্দ্রের গল্প পড়লেন, পরে না ইউজুয়াল রহস্য রোমাঞ্চ সিরিজ খেলা করে। তো সেইটা যে ওটিটি এই পাল্পটা নিয়ে আসবে, নিয়ে এসছে, যে কোনো ওটিটিতেই বলো, মানে সারা পৃথিবীর ওটিটিতেই তুমি দেখবে থ্রিলার, গ্যাংস্টার, এগুলো আসবে আর হবে, এই রাইজটা হবে। যেরকম টেলিভিশন একটা ফ্যামিলি ড্রামার রাইজ দিল, ফ্যামিলি ড্রামাকে, মানে টেলিভিশন যে শুধু ফ্যামিলি ছবি হবে কেন, টেলিভিশন তো ঐতিহাসিক হতে পারে, টেলিভিশনে তো অনেক কিছুই হতে পারে। ফ্যামিলি 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 কেন, এটা একটা ধরনের ধারণা যে একটা ফ্যামিলি যখন বসে দেখছে তাহলে একটা ফ্যামিলির গল্প করবে। ওটিটি মানে হচ্ছে আমি নিজে নিজে একটা টেলিফোনে দেখতে পারি, আমি নিজে একটা ল্যাপটপে দেখতে পারি, আমি একটা কম্পিউটারে দেখতে পারি। এই যে ওটিটির যে একটা অন্য জায়গা, সিনেমা নয় কিন্তু পার্সোনালাইজ সিনেমা, আমার সিনেমা আমি হাঁটাতে দেখতে পারি, আমি গাড়ি দেখতে পারি, দেখতে পারি, যখন খুশি দেখতে যখন করে দেখতে পারি। সেখানে কিন্তু একটা অন্য ধরনের একটা পাল্পের প্রভাব আসবে, এটা হবে। মানে পুজো সংখ্যায় যখন সাহিত্যিকরা গল্প লেখে, অধিকাংশ গোয়েন্দা গল্প লিখতো একসময়, এখন অধিকাংশ পুজোর সময় হঠাৎ একটা কেউ একটা মানে পূজা বার্ষিকীতে সে মানে সেই সময় লিখতেন, দেশ পত্রিকাতে বা দেশে আলাদা করে লিখতে পারে, অন্যান্য গল্প সময় রিলিজ করতে, পূজা বার্ষিকীতে টাকা হইল সমাজ পর্যন্ত অর্জুন পূজা বার্ষিকী চট করে পড়া, সেটাও এক ধরনের সাহিত্য। সাহিত্যটা ছোট মাপে শার্লক হোমস বা আর্থার ক্যানন ডয়েল, এগুলো সাহিত্য, কিন্তু সেটা ওই আর কি, যেটা তুমি বলছিলে একটা সময় মজা করে আমি পড়লাম। তো ওটিটি ইজ লাইক দ্যাট। তো ওটিটির জন্য খানিকটা এটা হয়েছে, এটা সবাই আমরা বুঝতে পারছি যে ওটিটির জন্য সবাই সাসপেন্স এটা হচ্ছে, রাখতেই হচ্ছে, এবং সেটার প্রভাব পড়ছে সিনেমাতে, এবং সেটা সবাই করছে। এখানে আমার এতক্ষণ সময় নিলাম উত্তরটা দেখি, আমি করছি ভালো লাগে, যখন সবাই করছিল না তখন করেছি, যখন সবাই করছিল না তখন করেছি, অন্য কিছু করছিল যখন তখন করেছি। এখন সবাই করছে বলে আমি করবো না, এটা হয় না। আমার ভালো লাগায়, আমি আমার ইচ্ছে করে আমি এক ধরনের গান করবো, রবীন্দ্রনাথের গান করার আমার খুব ইচ্ছে। সবাই রবীন্দ্রনাথের গান গাইছে বলে আমি গাইবো না, আমি তো নজরুলের গান গাইতে বসবো, হতে পারে। সো আমার ইচ্ছে, আমার ভালো লাগা, আমার এতদিনকার ইচ্ছে থেকে কিন্তু আমি ডিটেকটিভ ড্যানিটা করি। ডিটেকটিভ ড্যানি আইএনসি বা সুব্রত শর্মাকে নিয়ে নিজের লেখা একটা গোয়েন্দা আমি করলাম, এটা কিন্তু আমার ভালো লাগে। বাজারে চলছে বা বাজার খাচ্ছে ভেবে তো রুদ্রসেন হয়নি, বাজার খাবে বলে তো ব্যোমকেশ আমি আনিনি। সো ড্যানি ডিটেকটিভ আমার বা সুব্রত শর্মা আমার ভালো লাগার জায়গা থেকে আমি করছি, সবাই করছে বলে না, এবং সবাই কি করছে, সবাই ভালোবেসে হয়তো করছে, আমি জানি না, তো এটা আমার ব্যক্তিগত একটা ভালো লাগা, আমার জায়গা। আমি মনে করি গোয়েন্দা গল্প সমাজকে রিফ্লেক্ট, সমাজকে দেখায়, সমাজের আয়না। এটা প্রেমের গল্প সমাজের আয়না না হতে পারে না। গোয়েন্দা গল্প যতটা সমাজের আয়না, গোয়েন্দা গল্পে রাজনীতি থাকে, গোয়েন্দা গল্পে যৌনতা থাকে, গোয়েন্দা গল্পতে সাইকোলজি থাকে, গোয়েন্দা গল্পে সায়েন্স থাকে, শিল্প থাকে, সব কিছু নিয়ে গোয়েন্দা গল্পতে সব কিছু থাকে। ভালো মাপের গোয়েন্দা গল্প কিন্তু একটা সেই সময়টাকে টপ করে করিয়ে দেবে। আমি যদি 60s গোয়েন্দা গল্প পড়ি, ভালো মাপের গোয়েন্দা গল্প আমি সেই সময়টাকে দেখতে পাবো, চট করে সময়টা পেয়ে। সো আমার কাছে ইটস ভেরি ইম্পর্টেন্ট জিনিস, একটা গোয়েন্দার মধ্যে দিয়ে একটা সময়কে দেখতে পাওয়া ইম্পর্টেন্ট। সেই জন্যই আমি শুধু নিয়ে এলাম।
সেটা একটা আমার ইচ্ছে হলো সুব্রতকে নিয়ে আসা উচিত, দরকার আমার। ঠিক। অনিল, আপনার কাছে একটা কথা ভীষণ মাত্রায় জানতে ইচ্ছা করছে। ব্যোমকেশের আদিম রিপু যখন আপনি শুরু করলেন, ব্যোমকেশটা শুরু হলো, ব্যোমকেশটা সিনেমা হলে এলো, তারপরে ব্যোমকেশ সার্বজনীন দুর্গাপুজোর মতো অনেকে করলেন। কোথাও একটা এই যে আপনার ব্যোমকেশ আপনি চেষ্টা করেছিলেন করার, বা আপনি করেও ছিলেন, এটা যে কন্টিনিউ করতে পারলেন এবং আপনি ছেড়ে দিলেন, এটা পরবর্তীকালে অরিন্দম শীল করলেন, সায়ন্তন ঘোষাল করলেন, এই আক্ষেপ থেকে নতুন একটা ক্যারেক্টারকে বা নতুন একটা গোয়েন্দাকে সৃষ্টি করব যাকে নিয়ে কেউ টানাটানি করবে না, এই প্রশ্নটার উত্তর কি দেওয়ার জন্য ড্যানি ডিটেকটিভ? না, একেবারেই না। আমি যখন দেখলাম যে ব্যোমকেশ সবাই করছে, তখন আমার মনে হলো যে এটা তো আমার করার কোনো মানে হয় না। সবাই মিলে যদি আজকে জেমস বন্ড করে, তাহলে করার কোনো মানে হয় না। যে একজন করছে সেই করুক, কিন্তু যদি দেখলাম সবাই যখন করছে এবং সবাই লিগালি অ্যালাউ, সবাই করতেই পারে, তখন আমি সরে এসে অন্য কিছু করলাম। বেশ বেশ কয়েক বছর ধরে আমি ব্যোমকেশ বন্ধ করে দিয়েছি বলে আমাকে একটা গোয়েন্দা লিখতে হবে, এইরকম ভাবে আসে। আমার মনে হয়েছে যে প্রকৃতিতে যখন আমি কাজ করছি, মনে হয়েছে যে আমি পারবো একটা ভালো গোয়েন্দাকে তৈরি করতে, তাই আমি করছি। নট কোনো আক্ষেপ থেকে, বরঞ্চ একটা ভালো লাগা থেকে ভালোবাসা। এবং যখন আমি সুপ্রভাতের সঙ্গে অনেকদিন কাজ করলাম, অনেকদিন মানে বেশ 3-4 বছর হয়ে গেল, নানান রকম কাজ করতে করতে আমার মনে হলো যে ওকে নিয়ে একটা গোয়েন্দা চরিত্র তৈরি করা যায়, যে গোয়েন্দা চরিত্র আমি ভাবছি, মানে সাধারণ মধ্যবিত্ত একটা বাঙালি যে ভেতরে আসা, বাইরে ভেতরে, কিন্তু তার জীবনটা খুব সাধারণ, এইরকম একটা চরিত্র যখন আমি ভাবছি, সেটা আমি সুপ্রভাতের মধ্যে সেটা আমি পেলাম, সুপ্রভাতকে নিয়ে ভাবা যায়। সো ইট ওয়াজ লাইক জয়েন্ট ভাবনা, সুপ্রভাতকে নিয়ে একটা ফ্র্যাঞ্চাইজ করা যায়। আর ফুটবল কিন্তু ফুটবলার করা যেত, ফুটবলারের ফ্র্যাঞ্চাইজ আমি জানি না কিরকম হয়, আমি ফুটবল জানি না, খেলতে পারি না, ফুটবল খেলাটা জানি না, সেই জন্য করি ফুটবলকে নিয়ে অন্য কিছু করা, একটা ফ্র্যাঞ্চাইজ করা যায়। কিন্তু আমার ইচ্ছে হয়েছে ফুটবলকে নিয়ে একটা ফ্র্যাঞ্চাইজ করতে, একটা ডিরেক্ট একটা অ্যাক্টরের সঙ্গে কাজ করতে করতে কাজ করতে তখন তো মনে ঠিক আছে একটা ক্রিয়েট এ সিরিজ, যদি নেই একটা সিরিজ করি, যেহেতু কোন না কোন আমার প্রিয় আমি জানি সেটা কি, তাই আমি একটা গোয়েন্দা করলাম, যে গোয়েন্দাটা ওকে খুব মানাচ্ছে, ওর মধ্যে একটা স্বাভাবিক নর্মাল একটা স্বাভাবিক মধ্যবিত্ত বাঙালির বুদ্ধিদীপ্ত একটা চেহারা। তো আমার সুব্রত শর্মা হচ্ছে সাধারণ মধ্যবিত্ত বুদ্ধিদীপ্ত একটা মানুষ, যার সম্বল হচ্ছে সাহস, সততা। তার সম্বল কোনো বিরাট মগজাস্ত্র নয়, সাংঘাতিক পড়াশোনা করেছে, দুর্দান্ত ইংরেজি বলে, সে সারাক্ষণ ভীষণ ভালো ফ্রেঞ্চ জানে, পৃথিবীর সব কিছু জানে, এইরকম গোয়েন্দা নয়। এরকম গোয়েন্দা এক্সিস্ট করে না, গল্পে এক্সিস্ট করে, গল্পে এরকম ধরনের গোয়েন্দা এক্সিস্ট করে। সাধারণ মানুষের থেকে তারা বুদ্ধিমান গুলো তারা গোয়েন্দা মোটেই না। সাধারণ মানুষের থেকে বুদ্ধিমান একটা উকিল, সাধারণ মানুষের থেকে বুদ্ধিমান একটা ফিল্ম মেকার, সাধারণ মানুষ থেকে অনেক বেশি বুদ্ধিমান একটা টিচার, শিক্ষক, সাধারণ মানুষ থেকে অনেক বেশি বুদ্ধিমান একজন সন্ন্যাসী, সাধারণ মানুষ থেকে বুদ্ধিমান গোয়েন্দা হতে হবে কি ঘটে, পুলিশ সাধারণ মানুষ থেকে বুদ্ধিমান, গোয়েন্দারাই খুব বুদ্ধিমান, আর বাকিরা বোকাটা খাওয়ার কোনো কারণ নেই। আমি সেই কতটা বুদ্ধি আছে, বুদ্ধি সবাই থাকতে হবে, বুদ্ধি না থাকলে কেউ জার্নালিস্ট করতে পারে, কিন্তু লেখক হতে গেলে বুদ্ধি লাগে, সাধারণ মানুষের থেকে বেশি বুদ্ধিমান একটা লেখক, তাই না? রবীন্দ্রনাথ তো গোয়েন্দা না, সাধারণ অনেক বড় ঘটনা। তো যাই হোক, তো আমি বলছি যে বেসিক্যালি এক সাধারণ মধ্যবিত্ত ছাপোষা 8-10টা মানুষের মধ্যে ঢুকে যেতে পারবে, ভিড়ের মধ্যে থেকে আলাদা করে মনে হবে না সে বিশাল কিছু, কিন্তু তার ভেতরে একটা যোদ্ধা, একটা সামুরাই, একটা কেউ একটা আছে। এই বাঙালিকে আমি দেখেছি, এই বাঙালির একটা এই পরিচয় আছে, মানে বাঙালির কত টাকা আছে
এটা বাঙালি ঐতিহ্য নয় আমার কাছে, কারণ আমি কিন্তু 60 দশকে বড় হয়েছি। বাঙালি কত মহৎ আছে, বাঙালি সাহস ও বাঙালি বোধ আছে এবং একটা কিউরিয়াসিটি আছে, জানার আগ্রহ আছে। এই বাঙালিটা কোথাও, এই বাঙালি আইকনিক বাঙালিটা কোথাও একটা আরোপিত আধুনিকতায় হারিয়ে যাচ্ছে বলে আমার ভাবনা। আমি আশা করি আমার দর্শকদের আরোপিত আধুনিকতা, শপিং মল মার্কা আরোপিত ওয়েস্টার্নাইজেশনের উপর ভিত্তিতে বাঙালি বেসিক্যালি খুব আন্তর্জাতিক, ইতিহাসটা দেখলে বোঝা যায় সেই বাঙালিটা হারিয়ে গেছে। তো সেই বাঙালিকে ফিরিয়ে আনা আমার হিরো হিসেবে একটা গোয়েন্দা, যে অনেক কিছু করতে পারে, কিন্তু সে করে সেটা তার সাহস, তার সৎ পারে, টাকার জন্য পারে, টাকার জন্য পারে। এবং সে সবসময় যে তার প্রতিপক্ষ তার থেকে অনেক বেশি পাওয়ারফুল কিনে নিতে পারে তাকে, তার প্রতিপক্ষকে সবসময় সে যে আইনের হাতে তুলে দেয় তা নয়, ফিজিক্যালি মারও খায় বেশি, কিন্তু সে জিতে যায় মরালি, মানবিক জায়গা থেকে জিতে গিয়ে সে তার ছাপোষা পুরনো পাড়ায় ফিরে এসে আমার সে ছাপোষা জীবনটাই চালায়। এইটার মধ্যে যে হিরোইজম আছে, যে রোম্যান্স আছে, যে রোম্যান্টিক ভালো লাগা আছে, এটা আমি ফিল করি, এক্সাইটেড করি। আমি সেটা সুপ্রভাতের মধ্যে দেখতে পাই। ওই সুপ্রভাত আমার ধারণা এটাই চেষ্টা করা, এটি একটা যখন অভিনয় করবে এবং অভিনয় যখন করবে, সিনেমা যখন করে, তখন সে একটা চরিত্র হয়ে ওঠে। তারপর আবার সে যখন সুপ্রভাত হয়ে যায়, সে আর একটা সিনেমার পর আর একটা সিনেমার পর একটা সিনেমা, এখনো পর্যন্ত সে একটা সেলিব্রিটি জীবনযাপন করে না। আমিও করি, সিনেমাটা করি, মন দিয়ে পাঠটা করি, সিনেমা থেকে বেরিয়ে এসে আমার নর্মাল একটা জীবন, যেটা তুমি বললে সাধারণত একটা বাড়িতেই থাকি, বায়া করতে যাই, গাড়ি খারাপ হলে ট্যাক্সি করে ফিরি। দিন আগে অব্দি বাসটা আমি চলতাম, আমি একটু মিথ্যা কথা বলছি, আমি মিথ্যা কথা বলি না, এবং আমি চেষ্টা করি স্বাভাবিকভাবে থাকতে। তার কারণটা হচ্ছে যে আমার কানেকশন উইথ রিয়ালিটি চলে যাবে। আমার ইচ্ছে, আমি ইচ্ছে করলে রাধুবাবুর দোকানে আমি বুঝতে পারি না, পছন্দ বুঝতে পারি আমার শহর, আমার শহর, আমার শহরে একটা ট্রামে আমি উঠবো না, এটা আমার শহর। আমার শহরে আমি ও শহরটাকে ওন করি, আমি জন্মেছি শহরের সব জায়গায় আমি যাবো, আমার যখন ইচ্ছা আমি যাবো। আমার নাম করেছি বলে আমি যেতে পারবো না, যেতে পারবো। সো সেই স্বাভাবিক জীবনটা ফিরে আসতে আমার ভালো লাগে, ইচ্ছে করে পায়া করতে, ইচ্ছে করে। আমি সুপ্রভাত আমার মনে ইচ্ছে করে করতে। তো সেই মিলটা থেকে সেই আমরা বোধহয় এই কাজটা করতে। সুব্রত, আমি আপনার কাছে আসি। তারপরে অনিন্দার যে কথাটা বললো, আমার প্রশ্ন আছে ওখানে অবশ্যই। আপনাকে যখন অনিন্দা বললেন ডিটেকটিভ হতে হবে, ডিটেকটিভ একটা গল্পের প্রধান চরিত্র আপনি, এবং এই ওয়েব সিরিজগুলোর মেইন যেটা হয়, গল্পটাই প্রধান চরিত্র হয়ে যায়, নায়কেরা শুধু চরিত্রগুলোকে এগিয়ে নিয়ে যায়, এবং লাস্টে আমরা বিভিন্ন ওটিটি প্ল্যাটফর্মে দেখেছি। ভয় লাগেনি কোথাও গিয়ে মনে হয়েছিল যে আমি পারবো তো? ভয় আমার লাগেনি, এটা আমি সত্যি কথাই বলছি। এই পেশায় যখন এসেছিলাম তখন একটা জিনিস মাথায় নিয়ে রেখেছিলাম, ভয় করলে চলবে না। আজকে আমি রাজা যদি হই, কালকে আমাকে ফকির হতে হবে, সেটা যাতে আমি করতে পারি, এটার মধ্যে যদি আমার ভয় থাকে তাহলে আমার ন্যাচারালিটি নষ্ট হয়ে যাবে। ভয় আমার ছিল না, তবে এত তাড়াতাড়ি সেন্ট্রাল একটা ক্যারেক্টার পাবো এটা আমি ধারণা করিনি। যখন আমার প্রথম বলেছিলেন এটা, আমি প্রথমটা একটু শক হয়েছিলাম। তারপরে উনি আমায় যেটা বলেছিলেন যে দেখো, যেভাবে আমরা গোয়েন্দা দেখে এসছো বা পড়ে এসছো, আমার গোয়েন্দা কিন্তু সেরকম না। আমার গোয়েন্দা তোমারই মতন একটি ছেলে, সাধারণ, কিন্তু তার ভেতরে কিছু একটা আছে যে সেই
ভেতরের জোর থেকেই হোক, মানসিক জোর থেকেই হোক, জেদ থেকেই হোক, সেই কাজটা করে দেয়। টিপিক্যাল গোয়েন্দা যেমন আমরা দেখে এসেছি, এটা কিন্তু সেরকম নয়। এটা উনি আমাকে বলেছেন। তারপর উনি থাকলে যেটা হয়, একটা আলাদা সাহস তো হয় ভেতরে, সেটার জন্য এটা ভয় আমার লাগে। উনি থাকলে একটা সাহস পাওয়া যায়। ওনার নামটা এখন ফোনের স্ক্রিনে ওঠে, তখন কি একটু কাঁপে যে বাবা অঞ্জন দত্ত ফোন করছে, কিসের জন্য ফোন করছে? একটা চরিত্র অফার ঠিক আছে, কিন্তু ওই ভিতরে কি ওই মেন্টালিটিটা কাজ করে? প্রথম দিকে হয়েছিল, তারপর হয়নি, কারণ বেশ কিছু কাজ আমি ওনার সাথেই করেছি, সেটা মিটে যায়। প্রথম দিকে হয়েছিল, সে আমি কেন, এখনো অনেকেই আছেন অঞ্জন দত্ত ফোন করলে যত বড়ই নাম করা কেউ প্রথমে কেন একটু হয়, তা হওয়াটা স্বাভাবিক। মানে না, আমি একটা অন্যরকম একটা প্রশ্ন করি, আপনি কাউকে ফোন করে আপনার এই গান কলার টিউন হিসেবে শুনেছেন? এই অনুভূতিটা কেমন ছিল? মানে এটা আমার জানতে খুব ইচ্ছা করে। সেটা হ্যাঁ, আমার গান যখন আমার পাড়ায় যখন বেঁধেছে, আমার ভালো লেগেছে। পাড়ায়, আমার নিজের পাড়ার এখানে অধিকাংশ সময় অন্য ধরনের গান বাজি, সেখানে আমার গানটা বাজছি, আমার ইন্টারেস্টিং লেগেছে। তারপর সবাই আমার গান শোনে, সুতরাং সেটা আমাকে খুব আলাদা করে একটা সাকসেসফুল গান হয়েছে, সেটা লোকে শুনছে। কিন্তু কলার টিউনটা আমার কাছে আমার জীবনে খুব ইম্পর্টেন্ট নয়। আমি কলার টিউন রাখি না, আমি কলার টিউন কখনো ব্যবহার করি না। আমার এই টোনটা বেটার লাগে, নর্মাল সাউন্ড অফ ফোন বেটার লাগে। কিন্তু আমার ফোনেই আমার কলার টিউন অনেক হয়। সো আলাদা করে আমার কোনো ভালো লাগা, আমার এক্সাইটেড হওয়া, সেটা মনে হয়। আমার পাড়ায় যখন আমার গান বেরিয়েছিল, বাজে যখন ঈদের সময়, ক্রিসমাসের সময়, আমার বেশি লাগে, যে আমার নিজের পাড়ায় মানুষগুলো শুনছে, আমার ভাবতে ভালো। আপনি বারবার করে বলার চেষ্টা করছেন আপনার এই গোয়েন্দাটা সাধারণ মানুষ, ছাপোষা রক্ত মানুষের মানুষ, যার বুদ্ধিমত্তা হয়তো বাঙালিদের মধ্যে আর সাধারণ মানুষের মতো যেমন হয়। আপনার কি কোথাও দাঁড়িয়ে মনে হয় ফেলুদা বা ব্যোমকেশকে একটা অতি মানবীয়, মানে মানবীয় একটা চেহারা দেওয়ার চেষ্টা হয়েছে, যে ওরা মানুষ অথচ মানুষের থেকে একটা ধাপ এগিয়ে? না দেখো, না, গল্পে নেই, গল্পে কোথাও এলো না কেন আজ 2 বার মানে হ্যাঁ, তাদের কিছু এক্সট্রা শার্লক হোমসের আছে। শার্লক হোমস যেরকম ভীষণ অনেক কিছু, তার মানে সেন্স অফ স্মেল, সেন্স অফ সেসব অনেক কিছু তার আছে, বলে দিতে পারে কোন সেন্টের গন্ধ কি, কাজ কি। তো এইগুলো আছে, কিছু কিছু গোয়েন্দার আছে। কিন্তু যে কিছু চরিত্রের নাম তুমি বললে, তাদের গল্পে তাদের সেরকম ভাবে যে তারা অতি মানব তারও কিছু সেরকম নেই। তাদের মানুষ হিসেবেই তাদের লেখা হয়েছে, নর্মাল মানুষ হিসেবে। হ্যাঁ, বলা হয়েছে, বোঝা গেছে তারা একটু বেশি বুদ্ধিমান, মানে তাদের চারপাশের যারা চরিত্র তারা একটু বুদ্ধিমান এবং সাহসী, এইটা আছে গল্পে। এখন তাদের কিভাবে প্রেজেন্ট করা হচ্ছে, ছবিতে যখন তৈরি করা হচ্ছে, তাদের নিয়ে যখন নাটক হচ্ছে, তাদের কিভাবে প্রেজেন্ট করা হচ্ছে, তাদের সেটা তো যারা করেছে তারা বলতে পারে। আমি গল্প করে মনে হয়নি যে সে বিশাল একটা জিনিসের সুপার হিরো প্রদোষ মিত্র বা সুপার হিরোকে নিয়ে ঠাট্টাই আছে, কন্টিনিউসলি ঠাট্টা করে যায়। এই প্রখর রুদ্র চরিত্রটাকে নিয়ে, লালমোহন বাবুর চরিত্রটাকে নিয়ে ফেলুদা কন্টিনিউসলি ঠাট্টা করে যায়। হ্যাঁ, ফেলুদাকে যোগায়ন করে, করে সে একটু ফিজিক্যালি নিজের রাখে, এগুলো দেখেছিলেন। এবং জ্যাঠামশাই যার কাছে সমস্ত খবর আছে, সব কবে একটু হয়েছিল না হয়েছিল ইনফরমেশন ব্যাংক হিসেবে একটা সুবিধাটা তৈরি করা হয়েছে, এইগুলো করা হয়েছে। ব্যোমকেশকে ভালো ছদ্মবেশ দিতে পারে, এইগুলো আছে। এরকম কিছু 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 জিনিস আছে, কিন্তু অসাধারণ কিছু একটা সেরকম কিছু গল্পে তাদের প্রেজেন্টেশন যখন তৈরি করা হয়েছে, হয়তো তাদের করা একটু above the normal করার চেষ্টা হয়েছে। মানে সত্যিটা করেননি, পরবর্তীকালে অন্যরা হয়তো করার চেষ্টা করেছে, সেটা আমার মনে হয়নি। কিন্তু
আমি যেটা বলতে চাইছি যে এটা কিন্তু নয়, মানে ব্যোমকেশ ইজ অ্যাবাভ এভরিথিং তা নয়, কিন্তু সে অনেক কিছু করতে পারে, অনেক কিছু জানে, কিন্তু সেটা সুপার হিরোর মতো নয়। তার কানেকশনস আছে, অনেক কানেকশনস আছে, সে ফিজিক্যালি ফিট, গুলি চালাতে পারে, কিন্তু খুব একটা যে গুলি চালাচ্ছে সে এরকম কোনো গল্প আমি কম পাবে পাবে না। এবং অনিন্দা দীর্ঘ সময় ধরে যখন এই গল্পগুলো লেখা হয়েছে, কোথাও গিয়ে এগুলো কিশোর সাহিত্য বা শিশু সাহিত্য এই স্তরেও খেলা হয়েছে, মানে গোয়েন্দাটা পাঠ্য বই বা একদম শিশুদের জন্য। সেখান থেকে আপনার গোয়েন্দা, আপনি আমি ট্রেলার লঞ্চ দেখছিলাম, আপনি বলছিলেন অনেক বেশি প্রাপ্ত বয়স্কদের গোয়েন্দা, এবং আপনি একটা শব্দ ব্যবহার করলেন এখানে যৌনতার জায়গা আছে, হয়তো ব্যোমকেশে কিছু একটা পার্ট আছে, বাট এই ব্যাপারটা কিভাবে দেখেন? গোয়েন্দা কি শিশু পাঠ্য? শিশু নয়, ওর কোনো গোয়েন্দায় কিন্তু শিশু নয়, কিশোর সাহিত্য বলে বলা হয়েছে, কিশোর সাহিত্য বলে বলা হয়েছে, কিশোরদের জন্য লেখা হয়েছে পাকাবাবু কিশোর সাহিত্য, এবং দাও প্রদর্শমিত্র কিশোর সাহিত্য। কিন্তু ব্যোমকেশ কিশোর সাহিত্য নয়, ব্যোমকেশ কিন্তু অ্যাডাল্ট কিছু, তার যে সমস্যাগুলো থাকে অ্যাডাল্ট যদি হিন্দিপুর দেখো, তুমি যদি লক্ষ্যটা পাও, যদি চিড়িয়াখানা পাও, এইসব ঘটনাগুলো ঘটছে সেগুলো সবই কিন্তু অ্যাডাল্ট। আমার কথাটা হচ্ছে যে আমি এই কথাটা বলেছি তার কারণ হচ্ছে যে ক্যারেক্টার ডিটেকটিভ ইউজুয়ালি আমাদের এসেক্সুয়াল হয়, তো তার জীবনে ফিজিক্যাল আকর্ষণটা রাখা হয় না, সেটা যেন তার ঊর্ধ্বে থাকে। সুব্রত সেটা নয়, সুব্রত ক্ষেত্রে সেটা নয়, কিন্তু সুব্রত মানে একটা গান আমরা লিখেছি এটার জন্য, তুমি চাইলে দিয়েছিলাম তোমায় মন, তুমি চাইলে গোটা জীবন, মানে সুব্রত মনটা দিতে পারে জীবনকে, অর্থাৎ সুব্রত তার প্রতি ফিজিক্যাল আকর্ষণ বা যৌনতা ঠিক আছে, কিন্তু সেইটা দিয়ে সে ঘর বানায়, এটা সেই সম্পর্ক সে আটকে পড়ে, সেই সম্পর্কটা তার কাছে সে ঘরটা বানায়, আর 4-5টা মানুষের মতো সে ঘর বানায়। অজস্র মানুষ আছে যারা একা থাকে, অজস্র মানুষ আছে, শুধু তাদেরই বলে সে ঘরে আবদ্ধ হয়ে গেলে তার যে বেরিয়ে পড়ার যে আনন্দটা সে হারিয়ে ফেলে, সেই জন্য সে ঘর বাঁধে, একাই থাকতে পারে। মানে সুব্রত সবসময় ধুতি পাঞ্জাবি পরে না বা প্যান্ট শার্ট পরে না, মানে সাদা মাটা একটা ভেতো বাঙালি যেমন হয়, আপনার ডিটেকটিভ বা এই চরিত্রটাকে ঠিক সেরকম ভাবে রিপ্রেজেন্ট করার আপনি চেষ্টা করেছেন বা সৃষ্টি করেছেন? না, ভেতো কথাটা আমি ব্যবহার করবো না, আমি একেবারেই এটা মানে না, বাঙালিটা ভেতো হয় না, এটা তৈরি করা হয়েছে যে বাঙালিকে ভেতো চাইছে, মোটেই বাঙালি ভেতো না, যথেষ্ট সাহস তাদের স্বাধীনতা আন্দোলনে, মানে যদি নন ভায়োলেন্ট মুভমেন্ট আমরা দেখি, আমরা দেখব বাঙালি অবদান অনেক বেশি, অবাঙালিদের অবদানের থেকে অনেক বেশি। সো ভেতো নয়, আমি যে বাঙালি দেখে বড় হয়েছি তারা ভেতো নয়। সো হ্যাঁ, হয়তো দুটি বাংলা শাক করে চালিয়ে দিয়েছে তাদের জীবনটা, মানে জামা কাপড় দিয়ে তো কি বুদ্ধিমান আর কি ভেতো কি আধুনিক, জামা কাপড় দিয়ে আধুনিক হয় না। আমার সুব্রত শর্মা জামা কাপড় দিয়ে আধুনিক নয়, সে প্যান্ট শার্ট পরে, জিন্সটা পরে, ইচ্ছে করি আমি এটা করি, এখন আমরা সবাই এখানে জিন্স পরে আছি, কিন্তু আমি যখন চরিত্রটা করছি লিখছি, তখন আমি একটা চরিত্র লিখছি যে একটু ডেটেড, একটু পুরনো। কেন পুরনো? কারণ সে পুরনো কিছু ভীষণ ভালো মূল্যবোধ সে আঁকড়ে রেখে দিয়েছে, তার মধ্যে সেই মূল্যবোধগুলো আছে, সেই মূল্যবোধের একটা প্রকাশ হচ্ছে তার হাতের রিস্টওয়াচটা ব্যবহার করে। সে অফিস গেলে জুতো পরে যায়, চুরি করে যাবে, তুই হাফ প্যান্ট চুরি করে অফিস যাবে, কোনোদিন যাবে জুতো করেই অফিস যাবে, সে বাড়িতে থাকলে সে গেঞ্জি করেই থাকবে, সে তার উপর ফ্যাবিনের পাঞ্জাবি করে যাবে। মানে এগুলো হচ্ছে তার রুচিবোধ, এই রুচিবোধগুলো আমি তৈরি করেছি
কারণ এই রুচিবোধটা কোথাও একটা পরিচয় আমাদের, আমাদের একটা নিজস্ব পরিচয়। আমার অদ্ভুত লাগে যেমন বাঙালিরা কালো রঙের দুধ করে, আমাদের পরিচয়, আমার কাছে এই পরিচয়টা যদি তুম করে পাল্টে যায় আমার অসুবিধা হয়। আমার আমার পরিচয় আমার রাস্তা, রাস্তার নামটা তুম করে চেঞ্জ যদি হয়ে যায়, আমার ছেলে বা আমার পরের প্রজন্ম অন্য একটা নাম বলছে, তারপর তারপরের প্রজন্ম সেই রাস্তা দিয়ে যাচ্ছে অন্য একটা নাম বলছে, এত সমস্যা ঘটে যাবে, মানসিকতা ঘটে যাবে, তাই না? তো এই বেসিক জিনিসগুলো যদি রেখে দেওয়া যায়, সংরক্ষণ যেটাকে বলে, তো মানুষকেও সংরক্ষণ করতে হবে, মানে মানসিকতারও সংরক্ষণ আছে। শুধু বাড়ির সংরক্ষণ আর গাছের সংরক্ষণ করলে চলবে না, মানুষের মনের মানসিকতারও সংরক্ষণ করা হবে। তো সেই সংরক্ষণ একটা ছোট্ট পার্ট হচ্ছে এইভাবে না হয়। এবং এটা যেটা যাচ্ছিলাম এর মধ্যে আমি সেই বাঙালিকে পাই, সেই বাঙালিকে পাই যে সিনেমা করতে এসেছে বলে সে আর বাকি জীবনটা ভুলে গেছে সেটা নয়। সে চাকরি করার যেমন চাকরি করেছে সেই জীবনটা, সে যখন ফুটবল খেলতো সেই জীবনটা, সে যখন রামকৃষ্ণ মিশনে পড়তো সেই জীবনটা নিয়ে এসে আছে তার মধ্যে করতাম। এইটা আমার, দ্যাট ইজ ওয়াই আমি ওর সঙ্গে এই চরিত্রটা করলাম। এই চরিত্রটা খানিকটা ওর কথা ভেবে ও করেছে, কারণ সে মিলে যাচ্ছে আমার সুব্রতর সঙ্গে। সে পাশের বাড়ির লোকটার জন্য ভাবছে, মানে সে হয়তো একটা কেস করছে, একটা কেস নিয়ে ব্যস্ত, কিন্তু পাশের বাড়িতে একটা ঘটনা ঘটেছে, তাকে হাসপাতালে নিয়ে যেতে হবে, সুব্রত শর্মা নিয়ে যাবে। এইটি আমি বোঝাতে চাইছি। আর অন্য কিছু যে সে ভাড়া চা খায় বা সে ওই সাধারণ বাঙালি ছাপোসা এই যে বলে যাচ্ছে আমি ছাপোসার কথাটা, ছাপোসা মধ্যবিত্ত সাধারণ বাঙালি, মধ্যবিত্ত সাধারণ বাঙালি। আমি যদি কারোর বাড়িতে কোনো কিছু পাড়ায় কিছু আগে তারা এগিয়ে যায়, এরও জিনিসপত্র ভুলে যায়, টিভিতে কি মেগা সিরিয়াল এখন কি করে আমি জানি না, কিন্তু আমি দেখেছি এর মানুষগুলোকে গাড়ি থামিয়ে আরেকজন আমি দেখেছি। তো সে সুব্রত সেরকম, সুব্রত নিজে মাইনেটা না পেলে সেক্রেটারিকে মাইনে দিয়ে দেবে, টাকাটা দিয়ে দেবে। এইটা আমার কাছে এই ভ্যালিউসগুলো আমার কাছে খুব ইম্পর্টেন্ট বলে আমি সুব্রত গল্পগুলোকে এইভাবেই করেছি। এবং এই ঘটনাগুলো থাকবে, সে ডুয়ার্সের গুন্ডা বদমাইশদের সঙ্গে চলছে তার জীবন নানান রকম, কিন্তু তার ভেতরে যখন ফিরে আসে আবার তার ছোট 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 জিনিসগুলো সে কিন্তু ধরে থাকে। তার বাড়ির কাজের মাসি হোক, তার ভাড়াতে হোক, তার অফিসের যে টাইপিস্ট হোক, এই তাদের জীবনের কথা সে ভাবে। এইটা আমার কাছে খুব ইম্পর্টেন্ট। এটা কোনো গোয়েন্দা গল্পটা আমি খুব একটা পাই না। মানে কেস নিয়ে এতই মগ্ন, সে আর অন্য কিছু করছে না। কেসটা তো করছে সে জীবনের জন্য, তার সত্যের জন্য, সত্যকে সন্ধান করছে সে, এটাই তার পেশা। তাহলে তাকে তো পাশে দাঁড়াতে হবে, আরেকজনের পাশে দাঁড়ানো শুধু মক্কেলের পাশে দাঁড়ানো চলবে না। তো এইরকম ছোট ছোট জিনিস আমি এনেছি যেগুলো চট করে পাওয়া যায় না। এবং যেটা সবথেকে ইম্পর্টেন্ট সেটা হচ্ছে সুব্রতর মজাটা হলো, সুব্রত তো এসেছিল একটা চাকরি করতে, ড্যানির কাছে চাকরি করতে এসেছিল, গোয়েন্দা হতে চাইনি। ওর বাউন্ডুলে বেরিয়ে পড়বে, এখানে বেড়াতে যাবে, ওখানে বেড়াতে যাবে, যার রোজগার পাবে সেই জিনিস করবে। কিন্তু ড্যানি যখন মারা গেল, সুব্রত তখন আস্তে 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 জড়িয়ে পড়ল। এবং যেহেতু সে মানুষ বা মানবিক, সেহেতু সে এই অনুসন্ধানটা করলো স্রেফ মানবিক কারণ। সেটা হলো মরে গেল, আপনার হচ্ছে আমার বস ছিল, পয়সা দিত, লোকটা পুরো মাথা কি আছে, খুঁজতে 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 সে সব কিছু ফেস করলো, ইভেন টু ফাইন্ড দ্য ট্রুথ। এবং সে খুঁজে বার করলো যখন এজেন্সিটা ছিল চলে গেল না, সেই এজেন্সিটা দায়িত্ব সেই এজেন্সির দায়িত্ব নিয়ে এইবার
কি ড্যানি হয়ে ওঠে নাকি সে বিভিন্ন কেস, কিন্তু সুব্রত নানান কেস নানান জায়গায় যায়, নানান কিছু করে, কিন্তু সেই অফিসটা ফিরে আসে। এই অফিসটা খুব ইম্পর্টেন্ট এই গল্পের, কারণ ইউজুয়ালি একটা গোয়েন্দা অফিস বাড়ি নয়। যে 22 বেকার স্ট্রিট নাকি একটা রেখে দিয়ে দিলেন, বাড়ির কলিং 20-তে ঢুকে, এক্সকিউজ মি, ডিটেকটিভটা হয় না, অফিস থাকে, লয়ারদের যেন অফিস থাকে, ডিটেকটিভদের অফিস থাকে, তাদের লাইসেন্স থাকে, তাদের গান লাইসেন্স থাকে, এইসব দিয়ে থাকে, তারা কিছু কেস করতে পারবে না, কিছু কেস করবে। সুব্রতরই অফিসটা খুব ইম্পর্টেন্ট, যে অফিস প্ল্যানিং চলে যায়, এই অফিসটা, এই জন্য আইএনসি ইনকর্পোরেটেড, এই অফিসটা সুব্রত শর্মা নাম নয় কেন, প্ল্যানিং ডিটেকটিভ কেন, অফিসটা বলছে, এই অফিসটাই ধ্বজা ভাঙা চোরা অফিসটা সুব্রত ছেড়ে যায়। এবং এই অফিসে যে মানুষগুলো কাজ করে, এই চাওয়ালা, ওর পাড়ার লোক, এই এই অফিসটা খুব ইম্পর্টেন্ট। সুপ্রভাতদার কাছে একটু যাই। সুব্রত শর্মা, সুপ্রভাত থেকে সুব্রত শর্মা যে হয়ে উঠতে হলো, আমি যেটা শুনলাম অঞ্জনদা খুব সুন্দরভাবে বলছিলেন যে এইটা আমার সুব্রত শর্মা, যে সুপ্রভাতই হয়তো আলাদা কোনো হোমওয়ার্ক নিতে হয়েছে, বা যখন আপনাকে এই বিষয়টা পুরোটা বললো কি মনে হয়েছিল প্রথম, মানে আলাদা করে একটা নিজেকে ভাঙা চোরা, এটা কি আদৌ দরকার ছিল না আপনি এটা? এই চরিত্রটা একদমই আমার দরকার নেই, কারণ আমি সুব্রতকে আমি দেখছি, উনি যেভাবে আমাকে বলেছিলেন সুব্রতর ব্যাপার, আমি একদম তাই দেখেছি, আমার মধ্যে সুব্রত রয়েছে, এই জন্য আমাকে কি করতে হবে। সত্যি কথাই, আমি যতটুকুনি পরিচিতি পেয়েছি, যাই হোক না কেন, আমার নিজস্ব কিছু শিক্ষা দীক্ষা বা নিজের কিছু বিশ্বাস, সেইগুলো থেকে আমি সরতে পারিনি বা সরতে পারবো না। আমি এখনো যেমন সকালবেলা উঠলে বাজারে গিয়ে সবুজ সবজিগুলো না দেখলে আমার শান্তি হয়, মাছের বাজারে গিয়ে মাছগুলো না দেখলে শান্তি হয়, এটা আমার আছে, আমি এখনো যাই পারি। আমার বাড়ির কোথাও একটু নোংরা হয়ে গেছে, সেটা আমি পরিষ্কার না করলে পাই। সুব্রতর সাথে সুপ্রভাতের প্রচুর মিললাম, প্রচুর, এবং এই চরিত্রটার জন্য আমাকে আলাদা করে থাকতে হয়। অন্যান্য চরিত্রের জন্য যেমন আমাকে হতে হয়েছে, তার জন্য কিছু করতে হয়েছে, এই সুব্রতর জন্য সুপ্রভাতকে কিছু করতে হয়নি, সুপ্রভাত বা সুব্রত এক হয়ে গেছে। বরং একটা আমি এখানে বলতে পারি, অনেক কিছু মানে ও অনেক কিছু আমাকে বলেছে, আমি সেই জন্য সেটা ঢুকিয়েছি স্ক্রিপ্টে, মানে ওরও কিছু সাজেশন রেখেছে, মানে দুজনই একটা জিনিস ভুলে গেছি, দুজনই মনে হয়েছে যে এই করলে হতো, এটা করলে হতো, এটা করলে হতো, জামাটা এটা পড়ালে হতো, এটা দুজনেরই মনে হয়েছে আমার। যেটা অন্যরা বলছিলেন যে আপনি প্রথমে এই ওয়েব সিরিজে ডিটেকটিভ ছিলেন না, আপনি কাজ করতে এসেছিলেন, কিন্তু হঠাৎ করে ডিটেকটিভ হয়ে গেলেন কোথাও একটা মানবিকতার খাতিরে। এটা একটা অন্যরকম একটা, সম্পূর্ণ একটা অন্যরকম, যদি বলি একটা শেড ক্যারেক্টার। না, ওইটাই সুপ্রভাত তাই, সুব্রত তাই, সুপ্রভাত তাই। আমি যখন চাকরি করতাম, আমার তো চাকরি করার ইচ্ছা ছিল না, পরবর্তী ইচ্ছে ছিল গল্পের বলা হয়, যেসব কারণে সেটা আমার হয়ে ওঠে। চাকরিটা যখন আমি করেছিলাম মন থেকে করিনি, কিন্তু যখন আমি চাকরি করতে ঢুকি না, তখন ওটাতেই সব কিছু আমি সরে দিই, ওটা ছাড়া আমার আর কিছু নেই, ওটাকেই করতে হবে। এটার ব্যাপারটাই তাই, আমি এসেছিলাম, রিপোর্টার ছিল, একটা কিছু করতে গিয়ে তার চাকরিটা চলে যায়, যাই হোক নিজেকে চালানোর জন্য কিছু অর্থ দরকার, এক জায়গায় এসেছিল জাস্ট কাজ করবো সেখানে, আমি আর কিছু না। আস্তে 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 এই মানুষটার প্রেমে পড়ে যায়, মানুষটাকে ভালোবাসতে শুরু করে। সে যেভাবেই হোক মানুষটা সাথে একটা কোথাও গিয়ে কানেকশন করিয়ে, সেই একাকিত্বর কানেকশন হোক, বাবা ছেলের কানেকশন হোক, বন্ধুর কানেকশন হোক, যা হোক একটা কিছু হয়ে যাওয়া থেকেই কিন্তু এই মানুষটা যেটা করতে গিয়ে সব থেকে বড় জিনিস, আমরা এই কেসটা পেয়েছিলাম, সেখানে ড্যানি দাঁড়িয়ে থাকলে বাড়ির বাইরে, ভদ্রমহিলা টাকাটা দেবে, চলে আসবে, ড্যানি নিয়ে চলে আসবে। কিছু একটা কারণে, যেহেতু একটা ভদ্রমহিলা গেছে, ড্যানি গেছে, ড্যানির মানবিকতা সেখানে আছে, একটা ভদ্রমহিলা আমাকে বিশ্বাস করে এসছে, যদি ভেতরে কিছু হয়ে যায়, ড্যানি কিন্তু চলে গেলে ওটাও কিন্তু শুদ্ধটাকে হন করে যাওয়ার কথা না, তাহলে গেল কেন? ড্যানিকে এইভাবে কানেক্ট করতে যখন এই মানুষটা মনে যায়, তখন ও আস্তে আস্তে ওই মানবিকতার খাতিরে বা ভালোবাসার খাতিরে ও আস্তে 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 ড্যানির জায়গাটা বা ড্যানির স্বপ্নটাকে সফল করার চেষ্টা করতে হবে নিজের। অঞ্জন দত্ত আপনাকে সুব্রত শর্মা দিলেন,
আর একটা তো জিনিস দিয়েছেন, কালকে আপনি বলছিলেন 90 মিনিট খেলার সুযোগটা দিয়েছেন। হ্যাঁ। মানে আপনি টিমের মেন স্ট্রাইকার, গোল মিস করলে কিন্তু আপনার দিকে 100 লোকে বলবে যে গোলটা ফাঁকা গোল মিস করছো। 100 ওটা নিতেই হবে। 90 মিনিট যদি আমার কোচ আমাকে 90 মিনিট ভরসা করে মাঠে খেলায়, তাহলে সেই সফলতাটা যেমন আমাকে নিতে হবে, তেমনি সে খারাপ দিকটাও আমাকে গ্রহণ করতেই হবে। আমি যদি ভালো খেলতে পারি ঠিক আছে, যদি খারাপ খেলি তাহলে সেই খারাপ যে সমালোচনাটা আসলে আমার অধীন করতে হবে, এটা তৈরি হয়েই মাঠে খেলতে পেরেছি। মানে চ্যালেঞ্জ আপনি নিতে প্রস্তুত। হ্যাঁ হ্যাঁ, একদম। অন্তত আপনি আগের একটা ইন্টারভিউতে বলেছিলেন আমার যে আপনি পরিচালক হতে এসেছিলেন, অভিনেতা হতে এসেছিলেন, পরিচালক বানিয়ে দিলেন ইন্ডাস্ট্রি। অভিনেতা দেখানোর জায়গা, অভিনয় সত্তা দেখানোর জায়গা তো আপনার নিজের গল্পে আপনার অনেক কিছু ছিল, সেখানে আপনি বারবার মরে যাচ্ছেন কেন? মানে একটা কমেন্ট আপনার দেখছিলাম ফেসবুকে যে অঞ্জন দা আরো একটু স্ক্রিন প্রেজেন্স কি অঞ্জন দত্ত থাকলে সিরিজটা জমে না? না, আমার মনে হয় দ্যাট আমার অ্যাজ অ্যান অ্যাক্টর সেরকমভাবে আর কিছু দেওয়া নেই। অ্যাজ এ ডিরেক্টর, অ্যাজ এ কাহিনীকার, অ্যাজ মানে লেখক, পারহ্যাপস ইভেন অ্যাজ এ কোচ আমার দেওয়ার আছে, কিন্তু ডিরেক্টর হিসেবে দেওয়ার নিশ্চয়ই আছে, স্ক্রিপ্ট রাইটার হিসেবে দেওয়ার নিশ্চয়ই আছে, কিন্তু অ্যাক্টিং দেওয়ার আর সেই রকম আলাদা করে কিছু নেই। কিন্তু যেহেতু আমি মোটামুটি স্ট্যান্ডার্ড একটা ভালো অ্যাক্টর, সেই জন্য আমি কোথাও না কোথাও রাখি নিজের ছবিতে, নিজের কাজেও কোথাও না কোথাও একটা রাখি। সব ক্ষেত্রে রাখি, কিন্তু যখন প্রয়োজন হয় একটু রাখি। এবং হয়তো অনেকে মানে আমি যে মাপের একজন অভিনেতাকে চাইবো, সে হয়তো ওই চরিত্র করবে, করবে না, বাধ্য হয়ে করবে, অর্জন বলছে বলে করবে, কিন্তু এটা ভালোবেসে হয়তো করবে না, সেই কারণেই আমি করছি। কিন্তু আরেকটা হচ্ছে যে আমার মানে অভিনেতা হিসেবে অ্যাজ অ্যান অ্যাক্টর আর একজন অ্যাক্টর অন্য অ্যাক্টরদেরও দেবার আছে, কিছু অ্যাক্টরসদের সেটাও দেওয়া উচিত, মানে তাদের ইন্সপায়ার করা। তো যেহেতু আমি বাধ্য খানিকটা হয়ে ডিরেকশন দিতে এলাম, আমার একটা কাজ হচ্ছে টু অলসো ব্রিং আউট গুড অ্যাক্টরস। এটা অ্যাজ এ আমি যদি ভালো সিনেমাটোগ্রাফার হতাম তাহলে আমি চেষ্টা করতাম যে যখন সিনেমাটোগ্রাফি করতে পারিনি, ডিরেকশন দিতে হচ্ছে আমাকে, কেউ তারা নিল না, তখন চেষ্টা করবো ভালো ভালো সিনেমাটোগ্রাফারকে প্রমোট করা, ভালো ভালো সিনেমাটোগ্রাফারই আরও সিনেমাটোগ্রাফার আসুক, আরও যদি এডিটর হতাম, ডিরেকশন দিচ্ছি তাহলে এডিটিং পুশ করতাম। যেহেতু আমি অ্যাক্টর, আমি যদিও নতুন সিনেমাটোগ্রাফার এনেছি, অবশ্য নতুন সিনেমাটোগ্রাফার, নতুন এডিটারদের এনেছি, কিন্তু আমার কাছে হচ্ছে ভালো অ্যাক্টরকে এগিয়ে দেওয়া। দ্যাট ইজ অলসো পার্ট অফ মাই জব, আমার নিজের মনে এটা একটা ঘটনা। আর দ্বিতীয়ত কোলাবোরেশন বলে একটা বস্তু আছে যেটা ক্রমশ উঠে যাচ্ছে, এবং এটা আমাদের একটা খুব বড় জোর ছিল। কোলাবোরেশন, একসঙ্গে কোলাবোরেট করে কাজ করা একটা জোর ছিল আমাদের সিনেমা এবং থিয়েটার ইন্ডাস্ট্রিতে, বাঙালি স্পেশালি খুব বড় জোর ছিল যে কোলাবোরেট করতে পারে তারা, একটা টিম। সেই টিম কনসেপ্টটা আস্তে আস্তে সরে যাচ্ছে, যে কোনো কারণেই, আমি তার সম্মত কারণই আছে। তো এই যে ডিরেক্টর কোলাবোরেশন সারা পৃথিবীতে হয়েছে, সারা পৃথিবীতে যদি খেয়াল করে দেখো, যে কোনো বড় মাপের ডিরেক্টর একটা বড় মাপের বা অ্যাক্টরের সঙ্গে বহুদিন কাজ করছে। মানে আমি তো নবেন্দু বাবুর ছবিতে কাজ করেছি, তুমি বলো না কেন নবেন্দু বাবু অভিনেতা, সেটা কখন কিছুটা কোলাবোরেশন আমরা একসঙ্গে করেছি। সমুদ্রবাবুর সঙ্গে আর কি কোনো অভিনেতা নেই, মাইবাবুকে আর অভিনেতা করে পাচ্ছেন, কিন্তু কোলাবোরেট করছে, কতদিন ধরে কোলাবোরেট করছে, আকিরা কুরোসাওয়া কতদিন ধরে মস্কোনের সঙ্গে কোলাবোরেট করছে, মার্টিন স্করসেসি কতদিন ধরে রবার্ট ডি নিরোর সঙ্গে কোলাবোরেট করছে। এই যে কোলাবোরেশন চলছে একসঙ্গে, লেখক এবং মিউজিক ডিরেক্টর বলতে পারে, রবিশঙ্কর কতদিন কাজ করেছে,
একটা পয়েন্ট একটা টিম ছিল তারা, মানে কতদিন ধরে তারা একসঙ্গে কাজ করেছেন, এডিটর কতদিন এডিটর হয়ে গেছে তার সাথে। কারণ আন্ডারস্ট্যান্ড এই কোলাবোরেশনের জায়গা থেকে আমার দায়িত্ব হচ্ছে যে আমাদের কেমিস্ট্রিটা অ্যাজ অ্যাক্টর, ডিরেক্টর এবং রাইটার যাতে এগোয়। জাস্ট পরের পরে ইন্টারেস্টিং ছবি করা আমার কাজ, এই কোলাবোরেশন থেকে কাজ যাতে আরেকটু বেটার হয়, আরেকটু বেটার হয়, আরেকটু ওরও কাজ সেটা, আমারও কাজ সেটা। এবং যদি আমার সঙ্গে সিনেমাটোগ্রাফার যে কাজ করছে তারও কাজ সেটা, নীলেরও কাজ সেটা, আমাদের সবাই কোলাবোরেট করা। সো আমার একটা ডিরেক্টর হিসেবে দেওয়ার আছে বেশি, এটাই করছি। মানে আমি চেয়েছিলাম ওকে নিয়ে শ্রীকান্তটা করবো, শরৎচন্দ্রের শ্রীকান্তটা করবো, সেটা লিখে লিখে করে বসে ওকে প্রভাবকেন শ্রীকান্ত হিসেবে দেখেছিলাম। আমার তো ইচ্ছে আছে শ্রীকান্ত করা, ইচ্ছে ইচ্ছে মানে করবো। শরৎচন্দ্রকে আমি খুব আধুনিক একজন লেখক মনে করি, এবং শ্রীকান্তর মতন একটা আইকনিক চরিত্র ইগনোর হয়ে আছে আমার ভাবতে ভালো লাগে। আমার ইচ্ছে করে যে একটু করবে স্ক্রিনে। কিছু কিছু আইকনিক চরিত্র থাকে না, মানে যেগুলো থাকে তো সাহিত্যের আইকনিক ক্যারেক্টার, আমার খুব ইচ্ছে ছিল এটা যখন হচ্ছে না, তাহলে এটা করি দুজনে মিলে কোলাবোরেট করে এটা করি। তো 90 মিনিট খেলতেই হতো একটা পয়েন্টে, আজ নয় কাল, সো সেটা আজকেই করছি। এবং পরেরটাতেই হয়তো গিয়েছে 30 মিনিট, তো পয়েন্ট চলে যায়। সেখানে আমি অ্যাজ এ অ্যাক্টার আমি খুব একটা এক্সাইটেড হই না যখন অন্য লোকে আমাকে অ্যাক্টর হিসেবে না, সেই এক্সাইটমেন্টটা ফিল করি। বরঞ্চ কেউ যদি আমাকে কোনো কেউ এসে বলে, কোনো ডিরেক্টর যদি এসে বলে যে অন্য আমার স্ক্রিপ্টটা লিখে দেবে, আমি খুব এক্সাইটেড হই, আমার খুব এক্সাইটেড। কেউ যদি বলে আমার স্ক্রিপ্টটা লিখে দেবে, আমার কাস্টিং করে দেবেন অঞ্চল, আমি খুব এক্সাইটেড। সেটা আমি করতে পারবো, করতে পারবো, ভালো করে করতে পারবো। কেউ যদি বলে না আপনাকে ছাড়াই পাঠটা হবে না, তখন আমার সেই এক্সাইটমেন্টটা ফিল করি না। সেটা ইজ নট জেনুইন বলছি আমি, এটা কোনো আখে অভিমান সবগুলো নেই। একটা পয়েন্টের পরে এটা থাকে, তখন আমি খুব পজিটিভলি দেখছি যে না এটা সেরকম নেই না। এবং সেই জন্যে যে চরিত্র চট্টগ্রাম মরে যাচ্ছে ওইটা করছি। আরেকটা বলে কটা সিজনে আসছে এটা? আচ্ছা, আমার ইচ্ছে এটা, ও আমার আবার বলে যে এটা বই আকারে বার করুন, এবং আমার মাথায় ঢুকার পর থেকে আমারও খুব ইচ্ছে যেটা বই আকারে বেরোবে। এটা তো বাকি আছে, মানে নাচতে আমি পারবো না, কোনো নাচ না আমার দ্বারা হবে না, কিন্তু গানটা হয়েছে, অভিনেতা হয়েছে, ডিরেকশন হয়েছে, নাটক হয়েছে। গান করতে করতে লাইভে নেচেওছে না ওই রকম নাচ না, ওই স্টেজে মঞ্চে ভাগ হওয়ার লোককে নাচ দেখাবো, মানে ভালো পুরুষরা যখন নাচে তাহলে ব্রিলিয়েন্ট লাগে, দাল না এগুলো সম্পর্কে আমি দেখেছি। আর ছোটবেলায় I've seen great ballet dancers, I admire ভালো dancers, কিন্তু আমি করে পাবো না। কিন্তু লেখাটা আমার ক্ষমতা আছে, বই আকারে আমার বার করার ইচ্ছে আছে পয়েন্টে, কিন্তু আপাতত আমি দেখছি মিনিমাম 12টা, মানে যেহেতু এটা 5টা করে হচ্ছে, 5টা গল্পের একটা সিজন, মানে 5টা এপিসোড একটা গল্প, 5টা এপিসোড একটা গল্প, 5টা এপিসোড একটা গল্প। সো মিনিমাম আমার ইচ্ছে আছে বছরে দুটো যদি হয় তাহলে ওই 4-5 বছর তো করার ইচ্ছা আছে। এবং কৃষ্ণ যদি আমি 6 বছর থেকে যেতে পারি, তাহলে নিজের গোয়েন্দাকে আমি 3 বছর দিয়ে বন্ধ করবো। ওই জন্য মোটামুটি 12টা সিজন ভাবছি, 12টা সিজন করা। আমি ডিপ্রেশন করেছিলাম প্রথমে 13টা ডিপ্রেশনই করেছিলাম। তো বাইগনটাই আমার নিজের শুদ্ধ কর্মাটিকে আমি ডিস্ট্রিক্ট করবো, সো দ্যাট আমি যাই করি, যে কোনো ছবি করি, আমার গোয়েন্দা গল্পের প্রতি ভালোবাসা আছে, এবং ও গ্রো করছে আমরা এটা করবো। এবং এর জন্য কি ক্লিকটাকে বেছে নেওয়া, মানে কালকে আপনি একটা শব্দ বললেন বাজার, অন্যরা বাজারটাকে হয়তো অন্যভাবে দেখে, ভাবে যে বাজার বুঝে গেছে, ক্লিকটাকে বেছে নেওয়া কি সেজন্যই যে আমার মনে হয় নতুন কাজ করতে হলে নতুন প্রডিউসারের বেটার, মানে নতুন, মানে তারও যে একটা অনেক কিছু, মানে তারও যে টেস্ট, আরও এক্সাইটমেন্ট হবে, আমারও এক্সাইটমেন্ট হবে,
নতুন মানে একটা ফ্র্যাঞ্চাইজ, সেটা করছি যখন যাচ্ছি আমি দেখেছি, আমার নিজের ব্যক্তিগত জীবন থেকেও দেখেছি সাকসেসফুল হয় যখন দুজনেই লড়াইটা করছে, মানে না হলে আরেকজনের অন্য লোক ইউজ, আমি এটা বলছি না যে সেটা সব সময় সত্যি, অন্য কোনো কাজে মানে নেটফ্লিক্সের কাছে গেলেও হয়তো নেটফ্লিক্স যত্ন করে এটা, অ্যামাজনও যত্ন করে এটা হয়তো করতে, নিশ্চয়ই করতে সবাই, কিন্তু ইউজুয়ালি যেটা হয় যে সেটা আর একটা কাজ তার কাছে হয়ে যাবে, কিন্তু ক্লিকের কাছে এটা মোস্ট ইম্পর্টেন্ট কাজ। এই জন্যই আমি এটা বলছিলাম মোস্ট ইম্পর্টেন্ট। আমার একটা বই ছাপছে আনন্দ পাবলিশারের, আরেকটা বই ছোট পাবলিশারের কাছে সেটা তার মেন, সে এই মজাটা এটা খুব আমার কাছে এটা ম্যাটার করে, খুব ম্যাটার করে। এক্সাইটমেন্টটা প্রমাণ করার এক্সাইটমেন্ট, ইনভলভমেন্ট এবং বিশ্বাসের একটা টেস্ট, এইটা অন্য দিকে যাবে না জিনিসটা, অন্য চিন্তা ভাবনা হবে না, অন্য রং দিকে চলে যাওয়া, সেই দিকে মানে লোকেশন কোনটা বেটার হয়, কাস্টিং কে বেটার হবে, নায়িকা ফর্সা হবে না সাদা হবে, গান কটা আছে দাদা, এই আলোচনাতে যাবে না। তখন কাজটার প্রতি সবাই কাজটাকে তার বুঝতে হবে এবং সেটা একটা বড় সুবিধা। আর ওকে ওরা দেখে হচ্ছে ওরা আগে পরিচিত হয়ে গেছে, এসব নিয়ে বেসিক প্রবলেম হয় না, নিম্ন পরিচিত ওদের কোনো প্রবলেম নেই, কিন্তু ওদের অফিসে ওদের এক্সাইটমেন্ট, আমারও এক্সাইটমেন্ট এবং ফ্যামিলির মতো বিহার দেওয়া, যতদিন ওদেরও ইচ্ছে এটাকে নিয়ে এগোনো, এবং ওরাও একটা বড় রিস্ক নিয়েছে, আমিও একটা, আমার মনে হয় যে কোনো ইন্টারেস্টিং নতুন কাজ করতে গেলে একটা রিস্ক নিতে হবে, একটা রিস্ক নেওয়া উচিত, একটু রিস্ক নেওয়া উচিত, ক্যালকুলেটেড হওয়া উচিত, রিস্কটা বোকার মতো রিস্ক নয়, ক্যালকুলেটেড হওয়া উচিত। এবং তারা সম্মান দিয়েছে, তারা এক্সাইটেড হয়েছে, এবং আমি বলেছি যে একটা আমি করতে পারবো না, বলছে না 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 আপনি কতগুলো করবেন করুন না, তো অবভিয়াসলি আমি জানি না আমি সারা জীবন তাদের সঙ্গে করে যাবো, কিন্তু যতদিন আমাদের এই ওয়ার্ক করছে, কোলাবোরেশনটা ওয়ার্ক করছে, ততদিন আমাদের সঙ্গে করবে। অ্যান্ড দে হ্যাভ গিভেন মি অনেক রেসপেক্ট দিয়েছে, অবশ্যই রেসপেক্ট দিয়েছে আমাকে, শুনুন, এই ওয়েব সিরিজের ইন্টিমেট একটা সিন আছে, একটা দেখলাম, সংকোচ বোধ হচ্ছিল পড়ার সময় না, একদম স্বাভাবিক হবে। অভিনেতার এসব থাকলে চলে, অভিনেতা সবার আগে দরকার লজ্জাটাকে ফেলে দিতে হবে বাইরে, তাহলে তুমি অভিনেতা হতে পারো। ওটা তো আমার অ্যাক্টিং এর পার্ট। কি কি জিনিস নতুন করলে এটা করতে গিয়ে? এবং কালকে আমি শুনছিলাম, বলছিল যে দার্জিলিংও আছে কোথাও গিয়ে, একটা উত্তরবঙ্গের কোথাও একটা ছাপ আছে ট্রেলারে, যেটা দেখছিলাম আমি। কি কি পেলে নতুন? বেঙ্গলের কথা ও নট যে সমস্যাটা হচ্ছে সেটা ডুয়ার্সের খুব টিপিক্যাল সমস্যা, এটা টিপিক্যাল শিলিগুড়ি করিডোরের সমস্যা। বলবো চরিত্রটাই হচ্ছে আমাকে এটাই হচ্ছে ধারণা আমার, এটাই সম্পূর্ণ একটা নতুন একটা চরিত্র, এটাকে নিজেকে অ্যাডাপ্ট। হ্যাঁ হ্যাঁ, এই চরিত্রটা আমার উপরেই দাঁড়িয়ে রয়েছে, আমাকে নিয়ে একটা গল্প হচ্ছে, এটাই আমার কাছে একটা সেগমেন্ট একটি ব্যাপার। এর আগে গুলি এটা তো 2-3 দিনের শুট থাকতো, এখানে একটা লং একটা শুট না, গুরুত্বপূর্ণ চরিত্রই সব করেছি, ওটার কথা না, এই ক্যারেক্টারগুলো করেছি, আমার পরিচিতি মোটামুটি যেটা দিয়ে হয়েছে সেটাই ফাইনালি ভালো আছে। তার আগে করেছি, তার আগেও, কিন্তু আমার পরিচিতি ওটা দিয়ে করিয়েছে, সেটাও চরিত্র সবই ভালো, কিন্তু এক সেন্ট্রাল ক্যারেক্টার মানে যে চরিত্রটাকে নিয়েই গল্প, ক্যারেক্টার নতুন ভাবে তৈরি হচ্ছে, হয়তো সারা জীবন থেকে যেতে পারে, সেইটা করার একটা আনন্দ তো আলাদা ব্যাপার আছে। সব অভিনেতাদেরই থাকে যে আমি একটা এরকম সেন্ট্রাল চরিত্র করবো, আমাকে নিয়ে এই গল্পটা সব অভিনেতা থাকে, আমি সেটা এত তাড়াতাড়ি পেয়েছি, এটাই আমার কাছে বড় পাওয়া। আমার একটা জিনিস মনে হয়, যেটা আমি অ্যাজ অ্যান অ্যাক্টর বলতে পারি, মানে অ্যাজ অ্যান অ্যাক্টর আমি স্টাডি করি কোনো অ্যাক্টরকে, যে শুক্রবারকে নিজে পারবে, শুক্রবারের দাদা চরিত্র করেছি আমার সঙ্গে করুন, সায়ন্তনের সঙ্গে করুন, বা
অরিজিতের সঙ্গে করুক, অরিজিৎ সিংয়ের সঙ্গে করুক, তো বদলাতে পারে চেহারা, সেটা পছন্দ করে, যে কোনো ভালো অ্যাক্টর পছন্দ করে। আমি ব্যক্তিগতভাবে নিজে খুব পছন্দ করতাম, করিও এখন করি, কিন্তু একদম একটা নিজেকে বদলে দেওয়া, অঞ্জনত্ব না হয়, অন্য কিছু হওয়া, তারপর সেটা আস্তে আস্তে ছেড়ে দিই, আবার ফিরে আসে। এটাও খুব করে, চুলটু ছেড়ে দেয় করে চেহারা মনে হয় এটা নতুন হচ্ছে অন্য কিছু না করতে পারা, সূত্রপাত হয়ে থাকা, ওইটা হয়ে থাকা না, ওইটা হয়ে থাকতে হয়েছে ওকে, ইন্টারেস্টিং। মানে আমার ওকে থাকতে হয়েছে, অ্যাক্টিং করছে কিন্তু নিজের অ্যাক্টিং করা স্টাফ, অন্য কিছু করতে পারছে না, নিজের খুব ন্যাচারাল, সেটা মুশকিল করা, কিন্তু সহজ ভাবে সহজ করে করতে পেরেছে। সেটা আমাদের খুব অসুবিধার মধ্যে করতে হয়েছে, ওয়েদার খারাপ, মেজার সিন, একটা বৃষ্টি করছে, আকাশ কালো হয়ে গেছে, বিরাট পড়ছে। তখন আমি দেখলাম যে একটাই রাস্তা, শুক্র হাতের দিকটা আগে নিয়ে আধ ঘন্টা করে ঝম বিরাট ওর দিকটা ভাবে নিয়েছি, তারপর আবার ওয়েট করে তারপরে কিন্তু সেটা করা খুব মুশকিল। এই সমস্যা, ওয়েদার সমস্যা আমাদের অনেক ফেস করতে হচ্ছে, কিন্তু আমি চেয়েছিলাম একটু মেঘলা মেঘলা, একটু ওই একটা ঝকঝকে সানি ডুয়ার্স আমি দেখি, একটু চেয়েছিলাম। ওই পিরিয়ডটা ওই জন্যই গেছিলাম অক্টোবরে, যখন তখন বৃষ্টি আমি বুঝতে পারছি খুব খারাপ অবস্থা হচ্ছে, এখন তখন বুঝতে এইটা খুব যে কোনো শিল্পীর কাছেই তো নিজেকে ভাঙাচোরা একটা চ্যালেঞ্জ। আপনিও তো প্রতিনিয়ত নিজেকে ভেঙে চুরে, মানে আপনার আমি অনলাইন কিছু কনসার্ট দেখছিলাম, একটা শ্রুতি নাটক যেটা আপনি করলেন সেকেন্ড ভার্সনটা, শুধু তাই নয়, মানে আপনিও তো প্রতি মুহূর্তে গান করছেন, নাটক করছেন, ওয়েব সিরিজ বানাচ্ছেন, থ্রিলার বানাচ্ছেন, আবার ফাইনালি ভালোবাসা বানাচ্ছেন। এই চ্যালেঞ্জটা, এটা কোথাও কিন্তু আপনার জীবনের এই 63 বছর বয়সে বয়সে একটা চ্যালেঞ্জ নিতে এখনো তাও এনজয় করছেন। যে কোনো শিল্পী সে যতদিন থাকছে ততদিনই সে পারফর্ম বা আর্টিস্ট হয়ে থাকছে, বাধ্য হয়ে করতেই হবে, করে দিতে হবে, পরে আমার মনে হয় ওইটা করতে করে যেতে হবে। কনসেপ্টটা এখন কমে গেছে, আমি করি না কনসেপ্টটা, লেখা ডিরেকশন দেওয়া, কিন্তু আমি যদি লেখা বন্ধ করে দিই বা আমি কাজ করা বন্ধ করে দিই, যদি চ্যালেঞ্জিং কাজ বা নিজেকে চ্যালেঞ্জ যদি না করি, তাহলে আই ডোন্ট থিঙ্ক আমি সার্ভাইভ, আমি সিনাইল হয়ে যাবো। সিনিলিটি আমার মনে করে বয়সের সঙ্গে সঙ্গে একটা আসে না, একটা সিনাইল হয়ে যাওয়া, একটা এতো হয়ে যাওয়া, তো সেটা আমি হতে চাই। আপনি কালকে বলছিলেন আপনার ট্রেলার লঞ্চে যে আপনার ডিটেকটিভের কাছে যে কেসগুলো আসে সেগুলো একটুখানি অন্যরকম, মানে একদম আপাত নিরীহ একটা সাধারণ একটা সমস্যা ডিটেকটিভ ফর্মে আসে। আপনার ডিটেকটিভ কি এটা করতে পারবে যে সোশ্যাল নেটওয়ার্কের এত ডিগ্রেডেশনটা, মানসিক যে কোথাও গিয়ে একটা অসুস্থতা কোট বিভিন্ন লোকেরা বলেন, এবং যাকে যা খুশি বলে দেওয়ার যে ছাড়পত্র লাইসেন্স সোশ্যাল নেটওয়ার্ক আমাদের দিল, সেইটা কি আপনার ডিটেকটিভ এর কারণটা অনুধাবন করতে পারবেন? না, এর কারণ তো সমান, এর কারণ তো আমাদের পরিস্থিতি, এর কারণ অনেক কিছু। তো এই মানসিকতার বিরুদ্ধে দাঁড়িয়ে আছে সুব্রত শর্মা, এই মানসিকতার বিরুদ্ধে, যাকে যা কিছু করা যায় না, এই মানসিকতা যা কিছু করা যায় না, এই মানসিকতার বিরুদ্ধে ও দাঁড়িয়ে থাকবে। কিন্তু এরকম কোনো কেস হবে কিনা আমার বলতে পারবো না, কারণ আমার কাছে এখন মনে হয় ডিগ্রেডেশন যেটা হচ্ছে, যেটা ফল আমরা সোশ্যাল নেটওয়ার্কে দেখছি, কিন্তু ডিগ্রেডেশনটা কি হয়েছে, মূল্যবোধ নষ্ট হয়ে গেছে, পাওয়ার অফ মানি, প্রলোভন, নিজের জায়গা থেকে, নিজের শেকড় থেকে বেরিয়ে গিয়ে অনেক বেশি চাহিদা, সেখান থেকেই তোমাদের মূল্যবোধ ডেগ্রেডেশন, কারণ তো সেখান থেকে এসছে। এই ভয়ঙ্কর নোংরা খারাপ জগতের সঙ্গে লড়াই করছে,
মিথ্যে কথা বলে, প্রচন্ড মিথ্যের মধ্যে আছে, তো সত্যিটাকে বুঝতেও পারছে না, সবাই মিথ্যে কথা বলছে। সেইটার সঙ্গে ফাইটিং এই ডেগ্রিডেশনটা হয়েছে, একটা ভ্যালু ডেগ্রিডেশন, কিন্তু এটা এসছে তো কাকে? এসছে তো ইকোনমিক ইনস্টেবিলিটি ভুল গ্রোথ থেকে এসছে। তো এটা অন্য কিছু থেকে আসে, চাহিদার থেকে এসছে। এই মানে বলার লাইসেন্সটা আমার চাওয়ার লাইসেন্স চলে যায়, মানে আমার যদি একটা গাড়িতে হয়ে যায় আমি দুটো গাড়ি দিচ্ছি, আমার একটা জামায় হয়ে যাচ্ছে আমি 4টে জামা কিনি। চাহিদা থেকে তো আস্তে 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 আমার মনে হচ্ছে আমি ধরবো, আমি তো ভাবছি না যে কাকে বলছি, কিভাবে বলছি, এটা বলা যায় না, এটা বলা উচিত নয়, এটা আলাদা আবদালে বল নাই, এটা প্রকাশ্যে বলা উচিত নয়। এই যে এটা তো এটা এসছে, লাইসেন্সটা মানুষ পাচ্ছে, লাইসেন্সটা পাচ্ছে, আর চাহিদা চাহিদা চেঞ্জ সে মনে করছে বলতে পারে। আরেকটা বিষয় অঞ্জনদা, আপনার গান শুনে আমার মা একদিন আপনাকে পার্ক স্ট্রিটে খুঁজতে এসেছিল, মানে জানতো না যে অঞ্জন দত্ত থাকে কোথায়। কিন্তু যখন আপনি সোশ্যাল নেটওয়ার্কে চলে এলেন, এই ফ্যাসিনেশনটা তো ভেঙে গেল যে অঞ্জন দত্তকে চাইলেই দেখতে পাওয়া যায়, একটা সোশ্যাল নেটওয়ার্কে ছবি দেখতে পাওয়া যায়। অঞ্জন দত্ত তো এটাই, মানে ওই যে রক্তমানব যে অঞ্জন দত্ত ছিল, একটা গান দিয়ে আমরা যেভাবে দেখেছিলাম যে অঞ্জন দত্ত সত্যি রক্ত মানুষের মানবের মানুষ, এই যে ফ্যাসিনেশনটাও কোথাও গিয়ে সোশ্যাল নেটওয়ার্ক ভেঙে দিল। অঞ্জন দত্ত ছিল একটা ফ্যাসিনেশন, মানে কোথায় থাকে কেউ জানে না। অঞ্জন দত্ত মানে গান, বেলা বোস, মালা, দেবলীনা, মেরিয়ান। যখন আপনি সোশ্যাল নেটওয়ার্কে এলেন, এই ফ্যাসিনেশনের যে দুর্গটা, এটা তো ভেঙে চুরমার হয়ে গেল। মানে অঞ্জন দত্তকে চাইলেই পাওয়া যায়, অঞ্জন দত্ত অ্যাভেলেবেল। অঞ্জন দত্ত মানে ওই রক্ত মানব, ওই অতি মানবীয়তা ওই মানুষটা নয়। অঞ্জন একটা মানুষ, আমাদের মতো একটা মানুষ। কোথাও গিয়ে সোশ্যাল নেটওয়ার্ক তো এই জিনিসটাও করলো অঞ্জনদা, যে আপনাকে 66 বছরের একজন মানুষকে, যার অসংখ্য মানে আছে শিল্পের ভান্ডার উপচে পড়ছে, তাকে গিয়ে 20 বছরের একটা ছেলে বা মেয়ে জ্ঞান দিয়ে দিচ্ছে, পাতি জ্ঞান। এটাও তো এই ফ্যাসিনেশনটা তো ভেঙে দিল অঞ্জনদা। দেখো, আমার মনে হয় একটা ফ্যাসিনেশন এর ব্যাপার থেকে নয়, মানে তোমার মা একটা কারণ, একটা জায়গা থেকে সেটা দেখছে, আর হয়তো 22 বছর একটা ছেলে, আমি কিছু ভুল করে বলি, তো আলাদা। আমার মনে হয় দেখ, সোশ্যাল নেটওয়ার্ক যে কাজের কাজটা করেছে সেটা হচ্ছে এই যে লার্জার দ্যান লাইফ হয়ে থাকাটা, ডেফিনেটলি এটা এটা শরীর। আমার বিশ্বাস শিল্পীরা কখনো লার্জার দ্যান লাইফ হয় না, তারা সাধারণ মানুষই হয়, তবে কাজটা বড় মাপের হয়, সে মানুষটা সাধারণ। সো আমি কোনোদিনই চাইনি যে লোকে আমার দূর থেকে দেখবে, লোকে আমাকে, আমি কোনোদিন সেটা কোনোদিন ভাবি। অবভিয়াসলি আমি, আমার স্বপ্ন ছিল আমি অটোগ্রাফ দেবো, আমি পপুলার হবো, আমি হবো, আমি তা হবো। তার মানে এই নয় যে আমি একটা লার্জার দ্যান লাইফ লোক হয়ে থাকবো। এটাই একটু আগেই বলছিলাম যে আমার বাইরে যেতে ইচ্ছে করে, সাধারণ আড্ডা মারতে ইচ্ছে করে, এই করতে ইচ্ছে করে, তা বটে পারে, যেটা আর পাঁচটা লোক যেটা করছে। কিন্তু আবার এট দ্য সেম টাইম আমি খুব যে বেশি একটা বাঁচতাম তো না, আমি আমার নিজের জগতের মধ্যে আছে, নিজের এর মধ্যে আছে। আমার মানে অনেকে অনেক সময় ভেবেছে যে আমি যেভাবে রাস্তায় হেঁটেছি, যেভাবে দোকান বাজার করছি, যে অবস্থা খুব খারাপ হয়ে গেছে, আর আর্থিক অবস্থা খারাপ হয়ে গেছে। আর্থিক অবস্থা কি জন্য চুরি করে বেরিয়ে পড়ে যাবে, সময় পাইনি, স্যার করে চলে গেছে, ওটা আনন্দ করেছে। এটা স্বাভাবিক। আমি এরকমভাবে লোক, খুব আমার থেকে অনেক বড় মাত্র লোককে ওরকমভাবে বাঁচতে দেখেছি। সো এটা আমার কাছে এই লার্জার দ্যান লাইফে থাকার কোনো ছিল না। যদি করে ভেঙে থাকে, কাজের কাজটি করেছি, এটা কোনো মানে এটা ঠিক নয়। সে সেই he's an artist and his art will speak. মানে কিন্তু সোশ্যাল নেটওয়ার্ক একটা সুযোগ করে দিয়েছে, সোশ্যাল নেটওয়ার্ক ডিজিটালাইজেশন সুযোগ করে দিয়েছে
যে সিনেমা করাটা ইজিয়ার হয়ে গেছে দেন পারহ্যাপস সেলুলয়েড যখন ছিল, একটু ইজিয়ার হয়ে গেছে, একটু সহজ হয়ে গেছে। ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথমেটিক্স না জানলেও সিনেমা সে করতে পারছে। সেটা তো একদিকে বেটার হওয়া উচিত যে অনেকেই যারা সিনেমা করতে পারতো না, ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথমেটিক্স জেনেও পারতো না, তারা করতে পারছে। তো সায়েন্সকে কিভাবে আমি ব্যবহার করছি সেটা ইম্পর্টেন্ট। ফ্রিডমটা পাওয়া তো উচিত। খবরের কাগজই বলবে সত্যি কথা, আর কেউ বলতে পারবে না, এটা তো ঠিক নয়। কিন্তু খবরের কাগজের রূপ থেকেও যেতে পারবে, প্রশ্নকেও করতে পারবে। এখন তো খবরের কাগজ বলুন না বলুন, অন্য খবরটা দেখিয়ে দিতে পারছে, বাইরে এরা রাস্তায় দেখে মারা হচ্ছে, দেখে নাও। এবার আমি কিভাবে এটা ব্যবহার করছি, আমি রাস্তায় সেটা না নাচতে আরম্ভ করে দিলাম ছাদে, সেটা চলবে। আমি নিজের ছাদে নাচতে আরম্ভ করে দিলাম, আমি পারছি না সুপ্রেশন হতে, আমি নিজের ছাদে সুপ্রেশন। আমি যদি এগুলো ব্যবহার করতে আরম্ভ করি তাহলে তো কোনো মানে হয় না। তাহলে তো এই ফোনটা আমি যে কোনো জায়গা থেকে করতে পারছি, এই সুযোগটাই ফোনটা আমায় দিয়েছে। এখন আমি এটা নিয়ে সিনেমা দেখতে দেখতে, হ্যাঁ আমি একটা সিনেমা দেখছি, হ্যাঁ হ্যাঁ ইন্টারভিউ দিচ্ছি আমি এখন ইন্ডিপেন্ডেন্ট বেঙ্গলের জন্য, হ্যাঁ এই করার লাইসেন্সটাও দিয়েছি, কেন করতে পারি আমি করতে পারি, মিথ্যা কথা বলতে পারি না, না আমি প্যারিসে, আরে ভাই আমি প্যারিসে, আমি নেই এখানে, আমি কলকাতায় নেই, ল্যান্ডলাইন নয় বলে যদি এটা আমি না খোলা রাখি, আমার কানেকশন গুগল কানেকশন খোলা না। এখন আমি কি বলবো না বলবো সেটা আমার দায়, আমার উপর এসে পড়ছে। আমি কিভাবে সায়েন্সটাকে ব্যবহার করব, আমি কিভাবে এগিয়ে যাওয়াকে ব্যবহার করব। সায়েন্স তো সায়েন্সের কাজ করবে, কিন্তু নানান জিনিস খুলে দেবে আমার, কিন্তু আমি মানুষ হিসেবে কতটা সেটা নেব, কতটা পাল্টাবো, সেটা আমার উপর ডিপেন্ড করে আছে, আমার বাড়ির পরিস্থিতি, আমার পরিবেশের উপর ডিপেন্ড করে আছে, আমি কতটা সেটা রক্তদান থাকবো। সো আই ডোন্ট ব্লেম সায়েন্স, বিজ্ঞানকে আমি কোনোদিনই ব্লেম করবো না। আমি কখনোই বলবো না ডিজিটালাইজেশন খারাপ হয়েছে, আমি কখনই বলবো না যে এই যে তোমরা তার সুযোগে ছোট ছোট প্রোগ্রেস হয়েছে, এই প্রোগ্রেস হওয়াতে অনেকেই হয়তো সত্যি সত্যি ইন্টারেস্টিং কাজ করতে পারছি, ইন্টারেস্টিং ব্লগস তৈরি করতে পারছি, যে ব্লগস গুলো হতো না, যে প্রোগ্রেস গুলো হতো না, সারাক্ষণ খালি বড় বড় মিডিয়ার উপর ডিপেন্ড করে থাকতে হতো, আজকে সেটা হচ্ছে না। এগুলো তো ভালো জিনিস। আবার এর একটা ফল আউট হচ্ছে, যে যা পাচ্ছে একটা বড় করে ফেলতে পারছে, যে যা পাচ্ছে একটা সিনেমা বানিয়ে ফেলতে পারছে, যে যা পাচ্ছে যা খুশি বলে দিতে পারছে, সভ্যতাকে মেনে নিতে হবে। এবার মানুষ ডিসাইড করবে একটা পয়েন্টে এবার কি। আমার মনে হয় বুদ্ধিমান মানুষ ওই টুকুনি আছে, ওর কিছু করার নেই। মানে আমি এটাকে আমি বলতে পারি না যে না ভাই এটা করতে এটা, আমি এটা বিশ্বাস করি, আমি এটা বিশ্বাস করিনি কখনো। সেই জন্য আমি কমিউনিজম বা সোশ্যালিজমে বিশ্বাস করিনি। স্টেট ডিসাইড করে দেবে কার বাড়িতে কি থাকবে, কে দিয়ে করবে, কে দিয়ে করবে না, কে কার সঙ্গে করবে, কে কোথায় যাবে, কি পড়বে, কি করা হবে, স্টেট ডিসাইড করবে। এটা আমি বিরক্ত ছিল। এই জন্য আমি লেফটিস্ট অনেক বাস্তবিক সাহিত্য পড়েও আমি নিজে পিসকেলটা অ্যাগ্রি করতাম, কারণ ব্যক্তি স্বাধীনতা বিশ্বাস করি। ব্যক্তি স্বাধীনতা বিশ্বাস করে গেলে যা খুশি করবো সেটা আমি বিশ্বাস করি না, আমি কখনোই বিশ্বাস করতে পারি না। এখন সেই সুযোগ হয়েছে, তোমার ব্লগ বা তোমার বন্ধু মানে এমন সুযোগ দিয়েছে, আমি যা বললাম সেটা কেটে কুটে উল্টো তুমি বলে দিতে পারো, উল্টো করে দিতে পারো, কেটে কুটে এইটা বলতে কমপ্লিটলি অন্য কিছু, অন্য ক্যাপশন, অন্য কিছু, অন্য কথা বসে দিতে পারো, যা করে দিতে পারো। সো একটা কম্পিউটার দেওয়া হয়েছে, আমি সেই কম্পিউটারটা ব্যবহার করে আমি নিজেকে আরো গ্রো করতে পারি। আর আমি সারাদিন বসে কম্পিউটার হ্যাক করতে পারি, আমার কাজই হচ্ছে কম্পিউটার হ্যাক করা। কথা হলো এটা কোনো কথা হলো, এটা সভ্যতা যদি আমাদের সভ্যকে সেটাই ভীষণভাবে
জিনিসটাকে গ্রহণ করছো সেটা তোমার ওপর, তোমার শিক্ষা দীক্ষার ওপর নির্ভর করে। হ্যাঁ, তোমার শিক্ষা দীক্ষা যেরকম তোমাকে সেই পথে চালিত করবে। অজস্র মানুষ আমাকে বলে না আমার তো বলার অধিকার আছে, নিশ্চয়ই আছে। বলার অধিকার সবারই আছে, কিন্তু বলার ধরন বলার ধরো তুমি ব্যাপারটা সেটাই, তুমি যেরকম মানুষ, তুমি যেরকম ভাবে বড় হয়েছো, যেভাবে যে মানসিকতা, যে শিক্ষা দীক্ষায় তুমি তৈরি হয়েছো, সেই শিক্ষা ভাষা ভাবেই কথাবার্তা গুলো তুমি বলবে। আমি তো সবার আছে, আমি যেটা একটু আগে ওকে বলছিল যে আমি খুব ভাগ্যবান in a way that আমার যারা আমাকে পছন্দ করে, এটা খানিকটা হয়তো আমার নিজের জন্যই হয়েছে, চট করে খুব যারা পছন্দ করে, খুব অল্প সংখ্যক আছে যারা ওই লাইসেন্সটা নেয়। ধরো এই রাস্তায় কে বলো যে এইভাবে নেই আর। বলে না, ইয়াংও বলে না, বয়স্ক লোকও বলে না, তারপরে ওয়েট করে থাকে, আমি তো ফ্রি হলে একটা কথা বলতে পারি, একটা ছবি তুলতে পারি, বিরক্ত হচ্ছে, এটা বলে এখন। কারণ আমি কোয়ান্টিটিতে বিশ্বাস করি, আমি কোয়ালিটি, মানে আমার যদি 10,000 লোক আমার যদি ভক্ত হয়, আমি শিওর হতে চাই এই 10,000 লোক ড্যানি ডিটেকটিভ আইএনসি দেখে, আমি অ্যাসিওর হতে চাই তারাই আমার ভক্ত। বুঝতে পারছেন কি বলছি? কিন্তু আমার ভক্ত হচ্ছে 40 লাখ, 4 জন ড্যানি ডিটেকটিভ দেখছে না, আমাকে দেখছে, আমার রং দেখছে, কালো চশমা দেখছে, নিজে একটা কালো চশমা কিনে ফেলেছে, বলছে নিজে একটা গিটার ফিটার কিনে কাঁধে নিয়ে ঘুরছে গদার মতো, এইটাতে আমি ইন্টারেস্ট নেই। তো এইগুলো বলছে, আমি আমি শুনছি, নিজের মতন করে রিয়াক্ট করছি। আমার মনে হয় যারা শিক্ষিত তারা খুব একটা এটা বার্তা দেয় না, কিন্তু এটা হবেই না, অধঃপতন সব জায়গায় হয়েছে। কি বলতে বলো? একটা প্রশ্ন করি এটাকে স্পেসিফিক্যালি, আপনি উত্তরটা নাও দিতে পারেন। আপনি কিছুদিন আগে একটা সোশ্যাল নেটওয়ার্কে ইউটিউবারদের নিয়ে একটা ক্ষোভ উগরে দিয়েছিলেন এবং একটা শব্দ ব্যবহার করেছিলেন, মধ্যমেধা, এই শব্দটা ব্যবহার করেছিলেন। আপনি কি জানেন ওইটা নিয়ে ভিডিও করে কতজনের 1 লাখ বাটন আপনি নিয়ে চলে এসেছেন? কত লোকের উপকার করেছিস তো আমি জানি, প্রচুর লোকের উপকার করেছি আমি। না, যেটা আসলে আমি খুব কিছু বুঝাই না, আমার যেটা মনে হচ্ছিল যে এটা না, এটা মানে কাজের, মানে এই কেউ বলা উচিত, মানে কিছুই বলবো না, এটা ঠিক নয়। সমস্ত গাছ আমার পা থেকে কেটে ফেলা হচ্ছে, আমি জনকপুর প্লেন থেকে বেরিয়ে একবার বলবো না এই কি করছো তোমরা, এত গাছ, সব গাছগুলো কাটছো না, একবারও বলবো না। দাঙ্গা লাগছে ও পাড়ায়, এ পাড়ায় করতে করতে দাঙ্গা আমার দোরগোড়ায় এসে যাচ্ছে, আমি একটা কথা বলবো না। কখনো কখনো কিছু মানুষ একটা দায়ে থাকে, একটা ছেলেকে টেনে তুলে কুপিয়ে মেরে ফেলা হলো, সে মুসলমান বলে। ভারতবর্ষে কিছু মানুষ দায়ে থেকে বলেছে যে কোনো বন্ধ করতে করুন, তো কিছু দায়ে থাকে আমাদের, বিভিন্ন প্লাস্টিক ব্যবহার, এমনি পানি, কিছু দায়ে থেকে বলা, ছোট বলা, বেশি নয়, আমি জ্ঞান দেওয়ার কথা বলছি। সে মনে হয়েছিল যে একটা আমার মনে হয়েছিল একটু বললে ভালো হয়, কিন্তু কাউকে এটা ক্ষোভ টোভ উগড়ে টুগড়ে দেওয়ার কোনো ব্যাপার নেই, কারণ সেখানে আমি পরিষ্কার বলেছিলাম, যদি সেটা ভালো করে দেখো, যে খুব বড় বড় মিডিয়া হাউসও, খুব বড় বড় মিডিয়া হাউস আবার এই ব্লগ খুলে বসেছে, এটাও বলেছিল, এবং তারা সারাক্ষণই হয়েছে কোন সেলিব্রিটি কার সঙ্গে কি করছে, কটা গাড়ি কিনেছে, এইটা করে যাচ্ছে। বড় বড় মিডিয়া হাউস নাম লিখে বলে দিয়েছে, তাদের ইন্টারভিউ, জঘন্য ইন্টারভিউ কেন, এত খারাপ ইন্টারভিউ কেন, মানে বড় বড় নাম বলার দরকার নেই, ইন্টারভিউ কেন। আচ্ছা আপনি তাহলে কোথায় যাচ্ছেন, আপনি তাহলে কি করছেন, আপনি তাহলে এই ও বাড়ি দেখাচ্ছে, সে কটা বাড়ি ঘুরিয়ে ঘুরিয়ে একটা বাড়ি দেখাচ্ছে, কত বড় বাড়িতে থাকে। এইটা আমরা শহরের মানুষরা করছে না, ভাবতে অবাক লাগে, খারাপ লাগে। বলেছিলাম তাতে প্রচুর লোকে রেগে গেছে, আমার রেগে, তারপরে আবার একটু উপকার গেছে, ভুল হয়ে গেছে,
কিন্তু তাদের তাদের নিজেদের এই বেড়েছে, নিজেদের তাদের সাবস্ক্রিপশন বেড়ে গেছে। সাবস্ক্রাইবার বেড়ে গেছে, একদমই ঠিক। এবং এই যে মিডিয়ার অধঃপতন, আমরাও মিডিয়ার পার্ট হয়ে ব্যাপারটা শুনলাম, সত্যি অবাক লাগে। অধঃপতন শুধু মিডিয়া না, অধঃপতন আমাদের জগতে রয়েছে, অধঃপতন অভিনেতা অভিনয় রয়েছে, অধঃপতন সিনেমা রয়েছে। না, আমি অধঃপতন কথাটা কেন ব্যবহার করলাম অঞ্জনদা, সবাই কিছুদিন রয়েছে, আগে শুধু মিডিয়ার বদলে সবাই রয়েছে, মানুষের রুচি পাওয়াটা বেড়ে গেছে। আমি একটু বলে দিই, আপনার বাড়ির বাইরে দাঁড়িয়ে আমি একটা ভিডিও ফেসবুকে এলো হঠাৎ করে, দেখছি কলকাতার প্রাক্তন একজন রাজনীতিবিদ, তিনি ঘোড়ার গাড়ি চড়ে গান করছেন এবং সেটাকে নিয়ে মিডিয়া যেভাবে টেলিকাস্ট করছে, মনে হচ্ছে কোথায় আমরা আছি, মানে কোথাও গিয়ে এটাও তো একটা অধঃপতন যে আমরা কোন ভবিষ্যতের প্রজন্মের কাছে আমরা মার্কেটিংটাই কি সব, এটাও এর বাইরেও তো একটা দুনিয়া আছে। আপনাকে তো বেলা বসে মার্কেটিং করতে হয়নি, আপনার কন্টেন্টটাই ছিল মার্কেটিং। না না, এটা করছে কারা? আমার বক্তব্য এখানে, করছে কারা? করছে কারা যদি প্রশ্ন করেন সুপ্রভাতদা, দেখছে কারা, এটাও তো একটা প্রশ্ন আছে। না, আমি না দেখাচ্ছি বলে তো তারা দেখছে। সার্কাস আমি তৈরি করি যে দর্শক আসার জন্য, আমার সার্কাসটা দেখবে। সার্কাসটা কি করছে সেটাই হচ্ছে কথা। যারা চাইছে সার্কাসটা হোক তারাই দেখাচ্ছে, তো তারা দেখাচ্ছে কারা, সবাই জানে কারা দেখাচ্ছে। তাদের কাছে যদি ওইটা খারাপই মনে হতো তাহলে তারা দেখাতো না, প্রমোট করতো না। তারা করছে কেন? ওই একই জিনিস এলো কিন্তু ঘুরে ফিরে তার বাড়ছে, সেই জন্য যে দেখাচ্ছে বাড়াটাই আসল লক্ষ্য। আমরাও বাড়তে বাড়তে অনেকটা দূর বেড়ে গেছি। আমরা এবার শেষ করার পর একটুখানি আমরা একটু শেষ করি। আমার মনে হয় চ্যানেলটা অলরেডি আফগানিস্তানে তমাল ভট্টাচার্য যে ফিরে আসার পর একটা ভিডিও করেছিলাম, অনেকে রিপোর্ট মেরে আমাদের অ্যাডভাইসটা বন্ধ করে দিয়েছেন। আর দয়া করে রিপোর্টটা মারবে না, চ্যানেলটা উড়ে যাবে, ফেসবুকের আমাদের বলে দিয়েছে পরিষ্কার। তাই আমরা ড্যানি ডিটেকটিভে ফিরে এই আড্ডাটা শেষ করে একটা অন্যরকম একটা আড্ডা কাটলাম পুজোর মধ্যে। ড্যানি ডিটেকটিভ নিয়ে দর্শকদের তো এক্সপেকটেশন, যখন অঞ্জন দত্ত জড়িয়ে আছে, এই এক্সপেকটেশনটা তো অবশ্যই আছে। অঞ্জন দত্ত এই এক্সপেকটেশনের প্রেশারটা কি এখন ফিল করে, বা দর্শকদের কি বলবে? এটা তো বলতে পারবে না যে আমি যা দেখাচ্ছি তুমি দেখো, কোথাও তো এটা তো বলার জায়গায় বলবেন না। আমার সবসময় আমার দুটো জিনিস, একটা হচ্ছে যে আমার যেটা ভালো লাগছে আমি সেটা করছি, বিশ্বাস করি যে আরেকজন ভালো লাগছে, তার কি ভালো লাগবে ভেবে। আমি তো গান করিনি, পরিশ্রমও করিনি, অভিনয়ও করিনি অনেক, কিন্তু তার ভালো যত্ন করে ভালোবেসে একটা রান্না করেছে বলে আরেকজন সে খেয়ে নিচ্ছে, সে যত্ন করে ভালোবেসে করেছে। তো সেটা নিজের ভালো লাগাটা আগে প্রথম দরকার। আমার নিজের জেনুইনলি ভালো লাগতে ইচ্ছে করছে, করতেই নাকি জাস্ট করতে হবে বলে করছে, এটা আমার কাছে খুব ইম্পর্টেন্ট। এই প্রশ্নটা আমি নিজের ভালো লাগাটা ঠিক করছি, কোথাও যে একটা বিশ্বাস আমি রাখছি যে নতুন জিনিসকে গ্রহণ করার ইচ্ছে বা ক্ষমতা বাঙালি দর্শক এখন হারিয়ে থাকে। নতুন জিনিসকে গ্রহণ করা, নতুন ভাবে জিনিসকে গ্রহণ করা, এই ইচ্ছেটা হারিয়ে থাকে। তাদের উপর বিশ্বাস রেখে আমি করছি, এই বিশ্বাসটা রেখে আমি আপনারা অনেকটা পারতে পারছি। তো আশা করবো আপনারা সবাই দেখবেন, ভালো থাকবেন, ইন্ডিপেন্ডেন্ট বেঙ্গল ভালো থাকবেন। ভালো থাকুন। আচ্ছা, আমি একটু সুপ্রভাত বাবুর কাছে একদম গিয়ে আমি শেষ করি। সুপ্রভাতার কাছে চাপ তো একটা আছে, মানে একটা গোয়েন্দা হয়ে যাওয়ার একটা চাপ, দর্শকদের কি বলবে? কোথাও কিন্তু এটা এক্সপেকটেশন, উনি যেমন বললেন অনেক টাকা খরচা করে। দর্শকদের একটা কথাই বলবো, ব্যোমকেশ না, ফেলুদা না, রিচি রায় নয়, আমি সুব্রত শর্মা, সেইভাবেই দেখি ডিটেকটিভ ড্যানি। ভালো থাকবেন, কিছু খুব ভালোভাবে কাটাবো।